তারপরে ডিটেইলের মধ্যে যেগুলো না হলে নয় এবং গুরুত্বপূর্ণ এগুলোই দেখবো, যেগুলো একদম প্রয়োজন নয় এগুলো দেখার দরকার নাই বা এগুলো দেখবো না। তো এই যে টোটাল পেনাল কোড আছে, সেই টোটাল পেনাল কোডকে মূলত আমরা 5টা ভাগে বিভক্ত করতে পারি। তো 5টা ভাগে বিভক্ত করার অনেকগুলো কারণ আছে। এই 5টা ভাগে বিভক্ত হলে আপনি মনে রাখাটা সহজ হবে এবং আপনি এই 5টা ভাগে বিভক্ত করলে বুঝতে পারবেন যে পেনাল কোড থেকে আপনার কোন অংশটা এমফেসিস বেশি দিতে হবে এবং আমি এটা বলে দিব। তো যাই হোক, একটু দেখি পেনাল কোডকে, টোটাল পেনাল কোডকে খুব সহজে মনে রাখার জন্য আমরা 5টা ভাগে বিভক্ত করতে পারি। প্রথম যে অংশটা আছে সেটাকে পেনাল কোডে একটা অংশ দেখে, সেটা হচ্ছে নীতি সংক্রান্ত আলোচনা, নীতি ও সংজ্ঞা বলা যায়, ঠিক আছে। অর্থাৎ দণ্ডবিধির বিভিন্ন নীতি নিয়ে কথা বলেছে, বিভিন্ন যেটাকে মতবাদ বলে এটা নিয়ে কথা বলেছে, দণ্ডবিধির বিভিন্ন সংজ্ঞা নিয়ে কথা বলেছে, যেগুলো হচ্ছে ইন্টারপ্রিটেশন অথবা ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে এই ব্যাখ্যার নীতি বা সংজ্ঞা এই বিষয়গুলো নিয়ে পেনাল কোডের একটা অংশ আলাপ করেছে। এই যে অংশটা আলাপ করেছে এই অংশটা মূলত হচ্ছে 1 থেকে 106 ধারা পর্যন্ত টোটালি। এখানে দেখবেন কোনো দণ্ড নাই, কোনো সাজা নাই। তাহলে এখানে কোনো দণ্ড নাই, কোনো সাজা নাই, এখানে শুধুমাত্র নীতি নিয়ে কথা বলেছে। 1 থেকে 106 এটা হচ্ছে পেনাল কোডের একটা পার্ট। সেকেন্ড যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় পেনাল কোড কিছু সাধারণ অপরাধ নিয়ে কথা বলেছে। সাধারণ অপরাধ, জনগণের বিরুদ্ধে কিছু অপরাধ, অ্যাবেটমেন্টের অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, বিভিন্ন বাহিনী কর্তৃক অপরাধ, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ, তারপর হচ্ছে মিথ্যা সাক্ষ্য রিলেটেড বা আদালতে মিথ্যা বিষয় সংক্রান্ত কোনো অপরাধ, আদালত অবমাননার অপরাধ, এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা বলছি সাধারণ অপরাধ নিয়ে একটা অংশ আলাপ করেছি। এই যে সাধারণ একটা অংশ নিয়ে আলাপ করেছে, এই জায়গাটা হচ্ছে পেনাল কোডের সেকশন 107 থেকে সেকশন 298 পর্যন্ত এখানে কিছু সাধারণ অপরাধ নিয়ে কথা বলেছে। তৃতীয় যে পার্টটা পেনাল কোডের খুব গুরুত্বপূর্ণ পার্ট, প্রিলি অথবা রিটেনের জন্য, যেটাই আমরা বলি না কেন, এই তৃতীয় অংশ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি মানুষের বিরুদ্ধে যেসব অপরাধ আছে সেই মানুষের বিরুদ্ধে বা মানব দেহের বিরুদ্ধে অপরাধ নিয়ে আলাপ করেছে। মানব দেহের বিরুদ্ধে অপরাধ। তাহলে এই মানব দেহের বিরুদ্ধে যে সকল অপরাধ আছে মূলত এই অপরাধগুলো নিয়ে পেনাল কোডের 299 থেকে 377 ধারা পর্যন্ত আলাপ করেছে। এরপর যে অপরাধটা দেখতে পাই এটাকে বলে থাকি আমরা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা নিয়ে মূলত হচ্ছে পেনাল কোডের 378 ধারা থেকে পেনাল কোডের 498 ধারা পর্যন্ত এই রিলেটেড আলাপ আলোচনা আছে। এরপর আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে অন্যান্য মানহানির অপরাধ, তারপর হচ্ছে কাউকে যদি ভয়ভীতি দেখানো হয় অনিষ্টের এটার অপরাধ, কোনো অপরাধের যদি উদ্যোগ গ্রহণ করা হয় এইটা। তাহলে এই অন্যান্য বিষয় নিয়ে মূলত হচ্ছে 499 থেকে আপনার হচ্ছে 511 ধারা। তাহলে এই হচ্ছে পেনাল কোডের টোটালটাকে আমরা 5টা অংশে বিভক্ত করতে পারি এবং এই 5টা অংশের মধ্যে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেব। তাহলে দেখেন, প্রথম হচ্ছে নীতি এবং সংজ্ঞা। পেনাল কোডের একটা 1 থেকে একদম 106 পর্যন্ত এখানে দেখবেন কোনো দণ্ড নাই, কোনো সাজা নাই। এখানে শুধু কমন কিছু জিনিসের কোনো অপরাধেরও সংজ্ঞা দেয়া নাই, এখানে কিছু কমন বিষয়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। অফেন্স কাকে বলে, ব্যক্তি কাকে বলে, সরকারি কর্মচারী কাকে বলে, প্রতারণা কাকে বলে, মানে ফ্রডুলেন্টলি প্রতারণামূলকভাবে কাজটা কিভাবে হয়, এইগুলো নিয়ে কথা বলেছে। এবং কিছু ডক্ট্রিন আমরা দেখব, জেনারেল এক্সেপশন এই অংশে আলাপ করেছে। তাহলে এই অংশটা শুধুমাত্র নীতি এবং সংজ্ঞা নিয়ে কথা বলেছে। সাধারণ কিছু অপরাধ নিয়ে কথা বলেছে যেগুলো মিক্স অপরাধ, কোনোটা ব্যক্তির বিরুদ্ধে, কোনোটা আদালতের বিরুদ্ধে, কোনোটা সরকারি কর্মচারীর বিরুদ্ধে। তাহলে এই যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো 107 থেকে 298 ধারা পর্যন্ত। তৃতীয় যেটা আছে সেটাকে আমরা বলেছি মানব দেহের বিরুদ্ধে কিছু অপরাধ নিয়ে কথা বলেছে। দ্যাটস ইম্পর্টেন্ট। অর্থাৎ মানব দেহের বিরুদ্ধে কি কি অপরাধ হতে পারে সব কিন্তু এখানে বলেছে। একজন মানুষকে হত্যা হতে পারে, তাকে আঘাত করা হতে পারে, তাকে বাধা দান করা হতে পারে, তাকে অপহরণ করা হতে পারে। এই যে অপরাধগুলো এগুলো নিয়ে এই পার্টে আলোচনা করেছে। সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, সম্পত্তির বিরুদ্ধে কি কিভাবে অপরাধ সংগঠন হতে পারে, চুরি হতে পারে, দস্যুতা হতে পারে, বলপূর্বক গ্রহণ হতে পারে, প্রতারণার মাধ্যমে সম্পত্তি আদায় হতে পারে, অনিষ্ট হতে পারে। এই যে বিষয়গুলো এখানে আলাপ করেছে 378 থেকে 498। এবং অন্যান্য বললাম এর বাইরে কিছু অপরাধ আছে যেমন মানহানি,
এবং অনিষ্টের যে হুমকি, এই সকল অপরাধ নিয়ে কথা বলেছে 499 থেকে 511। তো এই হচ্ছে টোটাল। এখন এইগুলোর একটু ডিটেইল আমরা দেখার চেষ্টা করব এবং বলে দেব কোন কোন পার্ট গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, প্রথম আমরা দেখি সেটা হচ্ছে নীতি এবং সংজ্ঞার যে কনসেপ্টগুলো বলেছিলাম। এই নীতি এবং সংজ্ঞার যে ধারাগুলো, এখান থেকে আসলে কি কি আছে। এই নীতি এবং সংজ্ঞার মোটামুটি 4টা এখানে অংশ আছে। প্রথম যে অংশটা আছে এটাকে আমরা বলে থাকি প্রাথমিক পার্ট, প্রাথমিক অংশ। এই প্রাথমিক অংশের সেকশন 1 থেকে 5 পর্যন্ত আলাপ করেছে। এখন এই 1 থেকে 5-এর মধ্যে আপনাকে গুরুত্ব দিয়ে 2টা সেকশন দেখতে হবে, এর বাইরে আর কিছু দেখার দরকার নেই। দ্বিতীয় যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলে থাকি যে সংজ্ঞা। তাহলে এখানে সংজ্ঞার ধারা বলা আছে, এই সংজ্ঞার বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 6 থেকে সেকশন 52 পর্যন্ত। তৃতীয় যে অংশটা আছে, এই তৃতীয় অংশটাকে আমরা বলে থাকি যে সাজার বিভিন্ন নীতি নিয়ে কথা বলেছে, সাজার নীতি। তাহলে এই সাজার নীতি নিয়ে আলাপ করা হয়েছে সেকশন 53 থেকে মূলত সেকশন 75 পর্যন্ত। এরপরে যে অংশটা পাই, যেটাকে আমরা বলে থাকি জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম। তাহলে এই সাধারণ ব্যতিক্রম নিয়ে আলাপ করেছে সেকশন 76 থেকে 106 পর্যন্ত। তাহলে এক নীতি এবং সংজ্ঞার যে বিষয়টা ছিল, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? 76 থেকে 106 পর্যন্ত। তাহলে এক নীতি এবং সংজ্ঞার যে বিষয়টা ছিল, আচ্ছা সাউন্ডে কি কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে ফেলবেন। আমার মনে হয় নাই, একটু জানাবেন দ্রুত। তাহলে এই 4টা অংশ বা এই 4টা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে একদম প্রাথমিক অংশ। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটাকে আমরা বলেছি সাধারণ কিছু অপরাধ নিয়ে কথা বলেছে। সাধারণ অপরাধের মধ্যে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যারা শেয়ার দেন না, শেয়ার দিয়ে ডান লিখবেন, থ্যাংক ইউ। ওকে, সাধারণ যে অপরাধ আছে এইখানে মোটামুটি 6 ক্যাটাগরির বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক ধরনের অপরাধের কথা বলা হচ্ছে অপসহায়তা। অপসহায়তা, এই অপসহায়তা নিয়ে আলাপ করেছে সেকশন 107 থেকে 120। দ্বিতীয় যে ধরনের অপরাধ করেছে সেটা হচ্ছে ষড়যন্ত্র। অপসহায়তা এবং ষড়যন্ত্র একত্রেও লিখতে পারতাম, বাট একটু আলাদা করে লিখলাম ষড়যন্ত্র। 120-এর এ থেকে 120-এর বি পর্যন্ত আলাপ করেছে। তৃতীয় নম্বর যে অপরাধ নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ। রাষ্ট্রবিরোধী বিভিন্ন বাহিনী কর্তৃক যে অপরাধ আছে, অপরাধ, এই কনসেপ্ট নিয়ে কথা বলেছে সেকশন 21 থেকে সেকশন 140 পর্যন্ত। তৃতীয় যে বিষয়টা, চতুর্থ যে বিষয়টা আছে, এই চতুর্থ বিষয় নিয়ে কথা বলেছে জনগণের শান্তির বিরুদ্ধে অপরাধ। এই অংশটা আলাপ করেছে সেকশন 141 থেকে 160 পর্যন্ত। এরপর পঞ্চম যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় মিথ্যা সাক্ষ্য ও অন্যান্য বিষয়। এই মিথ্যা সাক্ষ্য অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 191 থেকে সেকশন 229। এখন এর মধ্যে কিছু সেকশন আছে, এগুলো না দেখলেও চলবে, বা যেটা 2-1টা দেখতে হবে এটা বলে দিব। সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে সকল অপরাধ, এটা বলে দেবো, এটা দেখলেই চলবে। ষষ্ঠ যে অংশটা আছে সেটা আমরা বলেছি যে ধর্ম ও জনস্বাস্থ্য, ওজন, ধর্ম, এই রিলেটেড কিছু অপরাধ আছে। এইগুলো হচ্ছে সেকশন 230। মুদ্রা, এই রিলেটেড মুদ্রা, জনস্বাস্থ্য, ধর্ম, এইগুলো 230 থেকে 298। এই হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে সাধারণ যে সকল অপরাধ আছে এর মধ্যে আমরা পাই অপসহায়তা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী অপরাধ। আর একটা একটু লিখে রাখেন মাঝখানে যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। এগুলো 2-1টা সেকশন দেখলেই চলবে, সব দেখা লাগবে না। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ নন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখান থেকে 3-4টা সেকশন দেখতে হবে। জনগণের শান্তির বিরুদ্ধে এখান থেকে 3-4টা, এখান থেকে 3-4টা, মানে এই 230 থেকে 298, 2-3টা সেকশন দেখলে চলবে। এগুলো খুব লেস ইম্পর্টেন্ট। তাহলে দেখেন সাধারণ অপরাধ হিসেবে যেগুলো আছে সেগুলো হচ্ছে অপসহায়তা, ষড়যন্ত্র, রাষ্ট্র বিরোধী যে অপরাধগুলো আছে এবং বিভিন্ন বাহিনী কর্তৃক যে অপরাধগুলো হয়, জনগণের শান্তির বিরুদ্ধে কিছু অপরাধ আমরা দেখি, মিথ্যা সাক্ষ্য এবং অন্যান্য বিষয়, এবং জনস্বাস্থ্য, ওজন এবং ধর্ম রিলেটেড যে অপরাধগুলো আছে। ঠিক আছে, তাহলে 2টা পার্ট আমাদের দেখা শেষ, আর 3টা পার্ট দেখা বাকি।
আপনারা একটু এটা A to Z লিখে রাখবেন। যদি কোনোটা নিয়ে কোশ্চেন থাকে তাহলে নাম্বারটা কমেন্ট করবেন, আমি সেটা আবার মেনশন করব অথবা আলাপ করব। এটা টোটাল পেনাল কোডকে যদি আপনি খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে চান তাহলে টোটাল পেনাল কোডকে খুব সহজে আয়ত্তে নিয়ে আসার উপায় হচ্ছে এটা, যে খুব সহজে আগে খুব শর্টলি এটাকে একটা আয়ত্তে নিয়ে আসা। তো এইগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মনে পড়বে যে কোন বিষয়টা কোথায় আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা মুছে ফেললাম, দুইটা পার্ট দেখা শেষ। থার্ড যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বলে থাকি মানবদেহের বিরুদ্ধে অপরাধ। এখন মানবদেহের বিরুদ্ধে যে সকল অপরাধ হতে পারে সব অপরাধ নিয়ে এখানে আলাপ করেছে 3য় নম্বর অংশে। তাহলে মানবদেহের বিরুদ্ধে প্রথম কি হতে পারে? একজন মানুষকে আপনি মেরে ফেলতে পারেন। তাহলে প্রথম আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একজন মানুষকে খুন ও গর্ভপাতকরণ। তাহলে খুন এবং গর্ভপাতকরণ দুটোটাই দেখেন, গর্ভপাতকরণেও কিন্তু একজন মানুষকে আপনি মেরে ফেলছেন, খুন। এই রিলেটেড যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো নিয়ে কথা বলেছে 299 থেকে 318 ধারা পর্যন্ত। এরপর একজন মানুষকে আপনি কি করতে পারেন? আঘাত দিতে পারেন, বিভিন্ন উপায়ে আঘাত দিতে পারেন। আপনি অস্ত্র দিয়ে আঘাত দিতে পারেন, এসিড দিয়ে আঘাত দিতে পারেন, তার বিভিন্ন অঙ্গে আঘাত দিতে পারেন। এই যে আঘাত রিলেটেড অপরাধগুলো এইগুলো নিয়ে কথা বলেছে 319 থেকে আমাদের সেকশন 338 পর্যন্ত। এরপর আপনি একজন মানুষকে কিভাবে তার বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে পারেন? তাকে অবৈধভাবে বাধা দিতে পারেন। তাহলে এই যে একজন মানুষকে অবৈধভাবে বাধা দিয়ে অপরাধ সংগঠন করা যায় এই বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 339 থেকে 348 পর্যন্ত। এরপর আপনি একজন মানুষের বিরুদ্ধে কিভাবে অপরাধ সংগঠন করতে পারেন চতুর্থ বলা হচ্ছে একজন মানুষকে আপনি বল প্রয়োগের মাধ্যমে আপনি অপরাধ সংগঠন করতে পারেন। তাহলে বল প্রয়োগের যে বিষয়টা এই বিষয়টা নিয়ে কথা বলছে 349 থেকে 358 পর্যন্ত। এরপর আর কিভাবে আপনি তার বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে পারেন? একজন মানুষকে আপনি তুলে নিয়ে যেতে পারেন, যেটাকে আমরা আইনের ভাষায় বলছি অপহরণ করতে পারেন। তাহলে অপহরণের এইভাবে আপনি একজন মানুষের বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে পারেন। এইটা নিয়ে বলেছে 359 থেকে 374 ধারা পর্যন্ত। আর ষষ্ঠ যেটা সেটা হচ্ছে ধর্ষণ ও অস্বাভাবিক অপরাধও একজন মানুষের বিরুদ্ধে করতে পারেন। ধর্ষণ এবং অস্বাভাবিক অপরাধও করা যায়, এইটা নিয়ে বলেছে 375 থেকে 377। তাহলে দেখেন এই টোটাল পেনাল কোডে মানবদেহের বিরুদ্ধে 6 ক্যাটাগরির অপরাধের কথা বলেছে, যে একজন মানুষের বিরুদ্ধে আপনি এই 6 ক্যাটাগরির অপরাধ খুন গর্ভপাতকরণের মাধ্যমে অপরাধ করতে পারেন, আঘাতের মাধ্যমে আপনি অপরাধ করতে পারেন, কাউকে বাধা প্রদানের মাধ্যমে অপরাধ করতে পারেন, বল প্রয়োগের মাধ্যমে অপরাধ করতে পারেন, কাউকে অপহরণের মাধ্যমে অপরাধ করতে পারেন, দর্শন এবং অস্বাভাবিক কামনা চরিতার্থের মাধ্যমে আপনি অপরাধ করতে পারেন। এগুলো সব মানবদেহের বিরুদ্ধে অপরাধ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম দেখলাম যে একজন পেনাল কোডের নীতি এবং সংজ্ঞা নিয়ে আমরা 4টা অংশ দেখলাম। তারপর সাধারণ অপরাধ নিয়ে আমরা 6টা অংশ দেখলাম। এরপরে আমরা যেটা মানবদেহের বিরুদ্ধে যে অপরাধগুলো আছে এগুলো আমরা 6টা অংশ দেখলাম। মুদ্রা জনস্বাস্থ্য ওজন ধর্ম বিষয়ক নিয়ে আলাপ করেছে। মুদ্রা জনস্বাস্থ্য ওজন এবং ধর্ম বিষয়ক যে অপরাধগুলো এগুলো নিয়ে কথা বলেছে, এইটা বলেছে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখি সেটা হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে যে সকল অপরাধ আছে এগুলো একটু দেখি। এগুলো কিন্তু আপনারা জানেন সম্পত্তির বিরুদ্ধে অপরাধ কিভাবে হতে পারে। মানবদেহের বিরুদ্ধে আঘাত করতে পারেন, খুন করতে পারেন, বাধা দিতে পারেন, বল প্রয়োগ। একটু চিন্তা করেন যে মানবদেহের বিরুদ্ধে এর বাইরে অপরাধ করার সুযোগ আছে? নাই তো। তাহলে এইগুলো একটু মনে রাখলেই চললো। সম্পত্তির বিরুদ্ধে কিভাবে অপরাধ করতে পারেন? চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, দস্যুতা করতে পারেন, এগুলো কিন্তু আপনারা জানেন। তাহলে সম্পত্তির বিরুদ্ধে আমরা দেখব প্রথম সেটা হচ্ছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আর একটা হচ্ছে ডাকাতি। এর মাধ্যমে অপরাধ সংগঠন করা যায়। এই অপরাধগুলো নিয়ে কথা বলছে পেনাল কোডের 378 থেকে 402 ধারা পর্যন্ত। সেকেন্ড যেভাবে সেটা হচ্ছে সম্পত্তি নিয়ে আরেকভাবে অপরাধ করা যায়, এটাকে আত্মসাৎ করা যায় এবং বিশ্বাসভঙ্গও করা যায়। তাহলে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ এবং এই যে মালগুলো বললাম এইগুলো হিসাবে চোরাই মাল হিসাবে গণ্য হয়। এই চোরাই মাল গ্রহণের মাধ্যমে আপনি অপরাধ করতে পারেন। চোরাই মাল গ্রহণের মাধ্যমে আপনি কি করতে পারেন? এই অপরাধগুলো সংগঠন করতে পারেন। এইগুলো নিয়ে কথা বলেছে পেনাল কোডের 403 থেকে 414 ধারা পর্যন্ত। এরপর একটা অপরাধ আছে যেটাকে আমরা বলে থাকি প্রতারণা। তাহলে সম্পত্তি আপনি কি করতে পারেন? প্রতারণার মাধ্যমে সম্পত্তির রিলেটেড অপরাধ করতে পারেন। 415 থেকে 424।
এরপর আমরা যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে সম্পত্তির ক্ষতি করতে পারি। আমার হাতে একটা আংটি আছে, আংটি নিয়ে আমি পানিতে ফেলে দিলাম, অন্য একজনের আংটি নিয়ে আমি পানিতে ফেলে দিই, তার মানে কি আমি সম্পত্তির অনিষ্ট করেছি, তাহলে আমি সম্পত্তির ক্ষতিও করতে পারি। এই ক্ষতির মাধ্যমে অপরাধ করা যায়, এই ক্ষতির মাধ্যমে অপরাধ করা যায়, এটা নিয়ে বলছে 425 থেকে 440 দ্বারা। এরপর এই সম্পত্তিতে আরেকটা ভাবে আমি অপরাধ সংগঠন করতে পারি, সেটা হচ্ছে কারো সম্পত্তিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমরা ক্ষতি সংগঠন করতে পারি। তাহলে যেটাকে আমরা বললাম অনধিকার প্রবেশ এবং এই সম্পত্তিকে জালিয়াতির মাধ্যমে আমরা এর ক্ষতি সাধন করতে পারি বা এর বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে পারি। এই বিষয়টা নিয়ে কথা বলেছে আমাদের পেনাল কোডের 441 ধারা থেকে মোটামুটি 477 ধারা পর্যন্ত। আর এরপরে আমরা বিবিধ কিছু অপরাধের বিষয় পাই, এটা একটু লিখে দিলাম। তাহলে দেখেন, মানবদেহের বিরুদ্ধে এবং সম্পত্তির ক্ষেত্রে মানবদেহের বিরুদ্ধে 5 ধরনের অপরাধ আমাদের দেখতে হবে, আর সম্পত্তির বিরুদ্ধে আমরা মোট 6 মানবদেহের বিরুদ্ধে 6 ক্যাটাগরি, সম্পত্তির ক্ষেত্রে 5 ক্যাটাগরির আমরা অপরাধ পাই, যেটা সম্পত্তি চুরির মাধ্যমে, বলপূর্বক গ্রহণ, দস্যুতা ডাকাতির মাধ্যমে অপরাধ করা যায়, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল গ্রহণের মাধ্যমে অপরাধ করা যায়, প্রতারণা সংগঠনের মাধ্যমে অপরাধ করা যায়, সম্পত্তির ক্ষতি এটার মাধ্যমে অপরাধ হয়, কোনো সম্পত্তিতে অনধিকার প্রবেশ এবং এই সম্পত্তিটা জাল সৃজন করার মাধ্যমে আমি অপরাধ সংগঠন করতে পারি। তাহলে এই ক্যাটাগরির অপরাধগুলো হচ্ছে সম্পত্তি রিলেটেড। এই দুইটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। এটা প্রিলি বলেন, লিখিত বলেন, যেখান থেকেই বলেন যে আপনি এই দুইটা পার্ট থেকে কোশ্চেন পাবেনই, যে কোনো একটা অংশ থেকে, প্রিলি এবং লিখিত। লিখিততে অবশ্যই, প্রিলিতে তো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আপনি যদি দেখেন যে গত যে প্রশ্নগুলো এসেছে জুডিশিয়ারি অথবা বার কাউন্সিল, যেখান থেকে এইখান থেকে মোটামুটি 70% কোশ্চেন এই জায়গা থেকে আসে। ঠিক আছে, এর বাইরে 10 থেকে 15% প্রশ্ন আসে একদম ইনিশিয়াল যে কথা ইগুলো বললাম এইখান থেকে। মোটামুটি 85 থেকে 90% কোশ্চেন এই প্রথম যে বিষয়গুলো বললাম, অর্থাৎ প্রাথমিক যে কথাগুলো বলেছিলাম, যেখানে বলেছিলাম নীতি এবং সংজ্ঞার বিষয়গুলো, আর এইখান থেকে আসে এই মোট এখান থেকে 85 থেকে 90% প্রশ্ন আসে। আর বাকি যে পেনাল কোড আছে এখান থেকে বাকি 10% কোশ্চেন আসে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অন্যান্য কিছু বিষয় আছে। এই অন্যান্য বিষয়গুলো শুধুমাত্র লিখে রাখেন যে অন্যান্য বিষয়গুলো এর মধ্যে আপনার হচ্ছে সেকশন 499 থেকে 511 পর্যন্ত এখানে 3 ক্যাটাগরির অপরাধ পাই। একটা হচ্ছে মানহানি রিলেটেড কিছু অপরাধ বিষয় আছে, একটা আছে আপনার হচ্ছে অনিষ্টর যে ভয় দেখানো রিলেটেড কিছু অপরাধ আছে, আর একটা যে বিষয় পাই সেটা হচ্ছে অপরাধের প্রচেষ্টার কিছু অপরাধ আছে। এই 3টা বিষয় এখানে পাই। তাহলে মোটামুটি এটাই হচ্ছে পেনাল কোডের ব্রিফ। তাহলে আমরা পেনাল কোড থেকে মোটামুটি আপনার 21টা পয়েন্ট যদি মনে রাখতে পারি, 21টা ধরনের অপরাধের বিষয় মনে রাখতে পারি, যেটা কোথায় থেকে কোথায় আছে, পেনাল কোড খুব সহজে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। আবার একটু সংক্ষেপে বলি যে পেনাল কোড মনে রাখতে হলে এই পেনাল কোডকে আমরা 5টা ভাগে বিভক্ত করে আলাপ করতে পারি। প্রথম ভাগে অপরাধ এবং মানে অপরাধের নীতি নিয়ে কথা বলেছে, সেকেন্ড যে পার্টটা আছে সাধারণ কিছু অপরাধ নিয়ে কথা বলেছে, তৃতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে মানবদেহের বিরুদ্ধে অপরাধ নিয়ে কথা বলেছে, চতুর্থ যে অংশটা আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ নিয়ে কথা বলেছে, আর পঞ্চম অন্যান্য কিছু অপরাধ নিয়ে কথা বলেছে। এইটাই হচ্ছে টোটাল পেনাল কোড। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো বলে দিলাম যে এই জায়গাগুলো প্রশ্ন থাকবে এবং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা মূল আলোচনায় আসি, অর্থাৎ পেনাল কোডের একদম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটু দেখা শুরু করি বা আলাপ শুরু করি। এর আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পেনাল কোড থেকে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আগেও বলেছি এখনো বলেছি পেনাল কোডের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা আসবে, সেই জায়গাগুলোই আমরা আজকের ক্লাসে বা আমরা যে আলাপ করব সেই বিষয়গুলোই দেখব। আপনারা যাদের কোশ্চেন আছে 477 থেকে 499 নিয়ে কথা বলছি, 477 থেকে এইটা এটা ইম্পর্টেন্ট পার্ট না। ঠিক আছে, আপনাকে আমি হচ্ছে পরীক্ষার জন্য পড়াচ্ছি, আপনাকে আমি এখানে বুদ্ধিজীবী বানানোর জন্য আমি আপনাকে পড়াচ্ছি না, বুঝতে পারছেন? এবং যেগুলো দরকার সেগুলো নিয়েই কথা বলতেছি, যেগুলো দরকার এগুলো নিয়ে আলাপ করেছি। যদি কোনো কিছু খুঁজে নাই পান সেক্ষেত্রে এটা নিজ দায়িত্বে বসিয়ে নেবেন, বুঝতে পারছেন? আবারও বলি, আমি আপনাকে পরীক্ষার পাশের জন্য পড়াচ্ছি, প্রিলি পরীক্ষা পাশের জন্য পড়াচ্ছি। রিটেনে যখন পড়াবো আপনার রিটেনে পরীক্ষায় যতটুকু দরকার ততটুকু আমি পড়াবো, যতটুকু প্রয়োজন। আমি আপনাকে এখানে পণ্ডিত মহাজ্ঞানী এটা বানানোর জন্য আমি আপনাকে পড়াইতে আসিনি, এটা নিজে পড়ে নেবেন পণ্ডিত যারা মহাজ্ঞানী আছেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি অন্য কোনো কোশ্চেন তাকে করতে হবে
আবারও বলি, আপনারা যারা পরে যুক্ত হয়েছেন, যারা শেয়ার দেন না, শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল প্রিলি বুস্টার প্যাকেজ যুক্ত হতে চান, তারা উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আজকে থেকে আমাদের নতুন একটা 60 দিনের যে টার্গেট, সেই টার্গেটেড ব্যাচটা শুরু। তাহলে আমরা আজকে প্রথমে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব, এরপরে হচ্ছে আমরা পেনাল কোডের যে প্রথম যে অংশটা, নীতি এবং সংজ্ঞার যে অংশটা, এই অংশটা নিয়ে কথা বলবো। পেনাল কোডের প্রথম যে বিষয়টা, যেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। পেনাল কোডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু ইন্টারেস্টিং, কারণ এই পেনাল কোড একটা আইন কমিশন গঠিত হয়েছিল, যেটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন। এই আইন কমিশনের কার্যের ফসল বলা হয় পেনাল কোডকে। সুতরাং এই আইন কমিশন নিয়ে আমরা একটু জানবো। তাহলে দেখেন, ভারতীয় উপমহাদেশে প্রথম একটা আইন কমিশন গঠন হয়। এই আইন কমিশন গঠন হয় 1834 সালে। তাহলে এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন। এই আইন কমিশনের যিনি সভাপতি ছিলেন বা প্রধান ছিলেন, এই সভাপতির নাম ছিল লর্ড ম্যাকুলে। এই আইন কমিশনের আরো কিছু সদস্য ছিলেন, যাদের নাম ছিল মিলার্ড, ম্যাকলট এবং অ্যান্ডারসন। মিলার্ড, ম্যাকলট এবং অ্যান্ডারসন। এখন এই যে আইন কমিশন ছিল, আইন কমিশনের বাংলাদেশেও বর্তমানে একটা আইন কমিশন আছে। তাহলে আইন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নতুন যে সকল আইন হবে বা আইন করা যায়, এইগুলো সম্পর্কে সরকারকে পরামর্শ দেয়। তাহলে এই যে আইন কমিশন ছিল, তারা হচ্ছে তাদেরকে, এই আইন কমিশনটা 1834 সালে যখন দায়িত্ব দেওয়া হয়, এদেরকে ক্রিমিনাল যে লসগুলো আছে, এই লসগুলোর খসড়া প্রণয়নের জন্য এদেরকে দায়িত্ব প্রণয়ন করা হয় এবং এরা সেই অনুযায়ী কাজ করে। তারা প্রথমে পেনাল কোডের একটা খসড়া দেয় 1837 সালে, কিন্তু এই পেনাল কোডের খসড়াটার আলোর মুখ দেখে নাই। পরবর্তীতে অনেক বছর পর, 1834 সালের পরবর্তী প্রায় 30 বছর পরে একটা আইন, এটা কিন্তু না, ভিন্ন একটা খসড়া হয় এবং এই খসড়ার উপর ভিত্তি করে 1860 সালে এই অক্টোবর মাসের 6 অক্টোবর এই পেনাল কোড নামে একটা আইন, এটা আইন হিসাবে পাশ হয়। আইন হিসাবে পাশ হওয়ার পরে এটাকে কার্যকর দেওয়া হয় 1862 সালে এবং 1862 সালের 1 জানুয়ারি থেকে এই আইনটাকে কার্যকর দেওয়া হয়। তাহলে এই হচ্ছে পেনাল কোডের ব্রিফ হিস্টোরি। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন 1834 সালে গঠিত হয়। আইন কমিশনের সভাপতি কে ছিল এবং আইন কমিশনের অন্যান্য সদস্যদের নাম কি ছিল, প্রথম পেনাল কোডের খসড়া কত সালে দেয়, বর্তমান যে পেনাল কোড আছে এই পেনাল কোড কত সালে পাস হয় এবং কত সালে কার্যকর হয়, এটাই হচ্ছে শর্ট হিস্টোরি, বা এটা এতটুকু জানলেই চলবে। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। এটা যদি বোঝা যায়, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা পেনাল কোডের মূল অংশে আলাপ শুরু করব। আমরা বলেছিলাম যে পেনাল কোডের মোট 5টা অংশ আছে। এই 5টা অংশের প্রথম যে অংশটা আছে, সেই অংশটাকে আমরা বলে থাকি পেনাল কোডের বিভিন্ন নীতি নিয়ে আলাপ করেছে এবং পেনাল কোডের বিভিন্ন সংজ্ঞা নিয়ে কথা বলেছে। নীতি ও সংজ্ঞা, নীতি ও সংজ্ঞার মধ্যে আমরা একটু প্রথম পার্টটা নিয়ে কথা বলবো, যেখানে বলেছিলাম প্রাথমিক আলোচনা। পেনাল কোডের সেকশন 1 আপনাকে দেখতে হবে না, পেনাল কোডের সেকশন 2 এবং 3, এই দুইটা ধারা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 2টি ইনফরমেশন গুরুত্বপূর্ণ। এইখানে 2টা ডক্ট্রিন আছে। আচ্ছা, তাহলে এইখানে 2টা ডক্ট্রিন আছে। একটা ডক্ট্রিনকে বলা হয় ইন্টার টেরিটোরিয়াল জুরিসডিকশন, আর একটাকে বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন। তাহলে 2টা কনসেপ্ট পেলাম, একটা হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল জুরিসডিকশন আর একটা হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন। এখন আপনারা জানেন যে আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় বিভিন্ন ডক্ট্রিন থেকে প্রশ্ন আসে, এই 2টা খুব গুরুত্বপূর্ণ। ইন্টার টেরিটোরিয়াল জুরিসডিকশন কি আর এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন কি? ইন্টার টেরিটোরিয়াল মানে হচ্ছে ইন্ট্রা মানে ভিতরে, টেরিটোরিয়াল মানে হচ্ছে টেরিটরির ভিতরে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে, এক্সট্রা মানে হচ্ছে বাইরে। এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন অর্থাৎ বাংলাদেশের বাইরে যে সকল অপরাধ হয়। এখন প্রশ্নটা হচ্ছে যদি বাংলাদেশের ভিতরে অপরাধ হয়
তাহলে কি হবে, বাংলাদেশের বাইরে অপরাধ করলে কি হবে? দেখেন সেকশন 2, এই সেকশন 2 এ বলা আছে যে বাংলাদেশের ভূখণ্ডে যেই অপরাধ করুক না কেন এই বিধান অনুযায়ী তাকে দণ্ডিত করা যাবে, অর্থাৎ পেনাল কোড অনুযায়ী এটা একটা অপরাধ হবে এবং তাকে এই পেনাল কোড অনুযায়ী তাকে দণ্ডিত করার সুযোগ আছে। তাহলে যে শব্দটা ব্যবহার করেছে সেটা বলেছে বাংলাদেশের অভ্যন্তরে যে ব্যক্তি অপরাধ করুক না কেন। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যেই অপরাধ করুক না কেন এই অপরাধ করলে কি হবে, এই বিধির অধীন দণ্ডিত করা যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে কাকে বুঝিয়েছে? বাংলাদেশের অভ্যন্তরে বলছে যে ব্যক্তি অপরাধ করুক না কেন, এই ব্যক্তি কি বাংলাদেশের নাগরিক নাকি বাংলাদেশের নাগরিক না, এরকম কিন্তু বলা নাই। তাহলে দেখেন ইন্টারটেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী বাংলাদেশের নাগরিক না যে সেও যদি বাংলাদেশে অপরাধ করে তাও তাকে দণ্ডিত করা যাবে। তাহলে এখানে বাংলাদেশের নাগরিককেও যেভাবে দণ্ডিত করা যাবে, আবার যিনি বাংলাদেশের নাগরিক নয় তাকেও এই পেনাল কোডের 2 ধারা অনুযায়ী দণ্ডিত করা যাবে। বুঝতে পেরেছেন? ধরেন একজন অস্ট্রেলিয়ান নাগরিক, তিনি বাংলাদেশে এসে একটা মার্ডার করেছেন, তাকে পেনাল কোডের 302 ধারা অনুযায়ী সাজা দেওয়া যাবে। এইটা হচ্ছে মূল কথা। তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি ইন্টারটেরিটোরিয়াল জুরিসডিকশন। এখন আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন। এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন নিয়ে কথা বলা হচ্ছে সেকশন 3। এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের টেরিটোরিয়াল বাইরে যদি কেউ অপরাধ করে তাকে কি এই পেনাল কোড অনুযায়ী দণ্ডিত করা যাবে? বলছে হ্যাঁ, যদি কেউ বাংলাদেশের বাইরে অপরাধ করে তাকেও এই বিধি অনুযায়ী দণ্ডিত করা যাবে। তবে এইটা শর্ত পূরণ করতে হলে 2টা জিনিস আমাদের দেখতে হবে যে এই 2টা অবদান আছে কিনা। প্রথম নম্বর দেখতে হবে সেটা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক কিনা। তাহলে বাংলাদেশের বাইরে যদি বাংলাদেশের নাগরিক কোনো অপরাধ সংগঠন করে তাহলে তাকে পেনাল কোড অনুযায়ী দণ্ডিত করা যাবে এই এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন কনসেপ্টের আওতায়। আরেকটা জিনিস দেখতে হবে, তিনি বাংলাদেশের নাগরিক না কিন্তু তিনি বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ অথবা বিমানে বসে অপরাধ করেছে, তাহলে বাংলাদেশের নাগরিক নয় কিন্তু বাংলাদেশের জাহাজ বা আপনার হচ্ছে বিমানে অপরাধ করেছে, তাহলে তাকে এই বাংলাদেশের এই পেনাল কোড অনুযায়ী তাকে কি করা যাবে, দণ্ডিত করা যাবে। ঠিক আছে? তাহলে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং ইন্টার টেরিটোরিয়াল জুরিসডিকশন 2টা কনসেপ্ট জানলাম। কোনো কোশ্চেন থাকলে যে সেকশনটা নিয়ে কোশ্চেন সেটা মেনশন করবেন। ঠিক আছে? আমি এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার পরে আপনারা বলবেন যে এটা আসলে অপরাধ হবে কি হবে না। ঠিক আছে? পেনাল কোড অনুযায়ী। আচ্ছা, এই ইন্টার টেরিটোরিয়ালটা মুছে ফেললাম। বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার এটা হচ্ছে আপনার হচ্ছে একটা বন্দর। এই বন্দরের নাম হচ্ছে ধরেন হচ্ছে কি দেওয়া যায়, সোচি বিমানবন্দর, সরি সোচি নৌবন্দর। এই বন্দরে একটা জাহাজ আছে, এই জাহাজটা এই নিবন্ধিত হয়েছে বাংলাদেশে, তাহলে এই জাহাজটা নিবন্ধন বাংলাদেশে হয়েছে। এখন এই জাহাজটা মালামাল নিয়ে যাচ্ছেন ইরানে, ইরানে মালামাল নিয়ে যাচ্ছেন, এরা হচ্ছে এই বন্দরে ভিড়েছেন। এখন এই বন্দরে বেরার পরে একজন ইন্ডিয়ান ব্যক্তি এই জাহাজে উঠেছেন, তাহলে যে জাহাজে উঠেছেন তিনি একজন ইন্ডিয়ান নাগরিক, তাহলে এই ইন্ডিয়ান নাগরিকের নাম হচ্ছে এ। এবং জাহাজে যারা ক্রু ছিল তারা সবাই বিদেশি, এই জাহাজে যারা ক্রু ছিল তারা হচ্ছে ইউএস এর নাগরিক। এই ক্রুদের সাথে এর একটা ঝামেলা হয় এবং ক্রুরা সবাই মিলে এই একে খুন করে জাহাজে বসে, এবং এটা ইন্ডিয়ায় বসে খুন করে। তাহলে প্রশ্নটা যেটা সেটা হচ্ছে তাকে এই পেনাল কোড অনুযায়ী বিচার করার সুযোগ আছে কিনা। দেখেন জাহাজটা বাংলাদেশের, যারা অপরাধ সংগঠন করেছে তারা ইউএস এর নাগরিক, যাকে খুন করেছে তিনিও বাংলাদেশের কেউ না, তিনি ইউএস এর মানে ইন্ডিয়ান নাগরিক। যেখানে বসে অপরাধটা করা হয়েছে সেটাও বাংলাদেশের জলসীমা না, ইন্ডিয়ান একটা বন্দর। যে যার উদ্দেশ্যে যাচ্ছে এটাও ইরানের একটা বন্দর, মানে ইরানের উদ্দেশ্যে যাচ্ছে। তাহলে এই যে ইউএস এর নাগরিকরা যে অপরাধ যে কাজটা করলো, যে খুনটা করলো,
সেটা কি পিনাল কোডের 302 ধারা অনুযায়ী দণ্ডিত করার সুযোগ আছে? যদি থাকে বলবেন ইয়েস, না থাকলে নো, আমি উত্তর করব। ঠিক আছে, তাহলে একটু দ্রুত উত্তর জানিয়ে ফেলবেন। আপনাকে এইটা হচ্ছে ক্লাসে পার্টিসিপেট করতে হবে বা ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, আপনাদের হ্যাঁ, উত্তর ভুল বা রাইট হোক, দ্যাটস নট ফ্যাক্ট। আপনার উত্তর ভুল হতে পারে অথবা সঠিক হতে পারে। ভুল হোক বা সঠিক হোক, আপনারা জানার জন্য এসেছেন। আচ্ছা, তাহলে আছে বলেছেন অনেকে, না বলেছেন, ইয়েস বলেছেন অনেকে, নাও বলেছেন অনেকে। ওকে, ঠিক আছে। আপনারা যারা যুক্ত হয়েছেন খুব দ্রুত শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনারা জানেন যে আমাদের নোটটা কিন্তু এখন আর বাইরে সেল দিচ্ছি না, আমাদের স্টুডেন্ট এবং আপনারা যারা শেয়ার দিবেন তাদের মতো থেকে প্রত্যেক ক্লাসে আমরা এক একজনকে দিচ্ছি। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষা দিচ্ছেন বা প্রিলি পরীক্ষা দিবেন, তাদেরকে একটু মেনশন দেওয়ার অনুরোধ রইল এবং আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন খুব দ্রুত সময়ের মধ্যে। আর আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল বুস্টার টার্গেট 60 ডেজ প্যাকেজে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন। আচ্ছা, আপনারা যারা ইয়েস বলেছেন তাদের উত্তর রাইট। দেখেন, বলেছিলাম বাংলাদেশের নাগরিক হতে হবে না। যদি বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা বিমানে অপরাধটা হয় তাহলে এইটা বাংলাদেশে নিবন্ধিত, যেহেতু এটা বাংলাদেশে নিবন্ধিত সুতরাং সেকশন 3 এর যে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিডিকশন কনসেপ্ট এর আওতায় এখানে সাজা দিতে পারবে। তাহলে যে বিষয়টা, এটা জাহাজটা কোন দেশে নিবন্ধিত এটা দেখতে হবে। তাহলে কোথায় নিবন্ধিত? বাংলাদেশে নিবন্ধিত। এই কারণে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিডিকশন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি এটা বাংলাদেশে নিবন্ধিত না হতো তাহলে হতো না। তাহলে যেহেতু এটা বাংলাদেশে নিবন্ধিত সুতরাং পিনাল কোড অনুযায়ী তাকে বিচার করা যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো, জানার দরকার নাই, সেকশন 6। সেকশন 6 এবং 7 এই দুইটা ধারা মূলত হচ্ছে রুলস অফ ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে বলেছেন। পিনাল কোডের অনেকগুলো অংশ আছে, কোন অংশ আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আলাপটা, সেই আলাপটা করেছে সেকশন 6। সেকশন 6 যে আলাপটা করেছে, সেকশন 6 বলেছে যে অপরাধের সংজ্ঞা, দণ্ড, দণ্ডের সংজ্ঞা, দণ্ডের বিধান এবং উদাহরণ, এগুলোকে আপনি কিভাবে পড়বেন। বিষয়টা বুঝতে পারছেন যে আমি পিনাল কোডে অনেকগুলো অপরাধ আছে, অপরাধের সংজ্ঞা আছে, দণ্ড আছে। আমি একটা এক্সাম্পল দিব। আসলে কি আপনাদের প্রিলি ক্লাস তো যাতে লং না হয় এটা অনেক সময় টেন্ডেন্সি থাকে। তবে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় আছে যে একটু এক্সাম্পল দিতে হয়, এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা মনে রাখার স্বার্থে। সুতরাং এই কারণে একটু লং হতে পারে, তবে আশা করি আপনারা ক্লাসটা এনজয় করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করেছেন তাদের ক্লাস কেমন লাগলো সেটা একটু জানিয়ে ফেলবেন। আচ্ছা, দেখেন আমরা একটা বিষয় একটু আগে দেখি, এরপর হচ্ছে এই সেকশন 6 নিয়ে আলাপ করি। এ নামে একজন ব্যক্তি আছে, এই নামক একজন ব্যক্তির মাথায় একটা কুঠার বা হ্যাঁ ধরেন কুঠারের আঘাতে তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যু হলেন। দেখা গেল এই কুঠারের যিনি আঘাতটা দিয়েছেন এই ব্যক্তির নাম হচ্ছে বি। তাহলে বীর একটা কুঠারের আঘাতে মৃত্যুবরণ করলেন, এটা হচ্ছে ফ্যাক্ট। দ্যাট মিনস হচ্ছে হয়তো বি যে কাজটা করেছেন এই কাজটা হয়তো নরহত্যা হবে, না হলে খুন হবে। ব্যাপারটা কিন্তু এই রকমেরই যে বীর একটা আঘাতে, কুঠারের আঘাতে মৃত্যুবরণ করেছে, তাহলে এটা হয়তো নরহত্যা হবে, নয়তো কি হবে, খুন হবে। এইটাই তো স্বাভাবিক। আচ্ছা, সেকশন 6 কি বলেছে জানেন? সেকশন 6 বলেছে আপনি যখন এই পেনাল কোড পড়বেন, এই পেনাল কোডের যখন অপরাধের সংজ্ঞা পড়বেন, যখন দণ্ডের বিষয়টা পড়বেন, এরপর বলেছে যখন আপনি এর বিভিন্ন বিধান পড়বেন, যখন আপনি এর উদাহরণগুলো পড়বেন, তখন বলছে এটা জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের আলোকে পড়তে হবে। সাধারণ ব্যতিক্রম, এই যে সাধারণ ব্যতিক্রম আছে সেই সাধারণ ব্যতিক্রমের সাথে আপনাকে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখন এটাকে বলা হয় রুলস অফ
পারপাসিভ এক্সপ্লানেশন বা এটাকে বলা হয় রুলস অফ ইন্টারপ্রিটেশন অফ পারপাসিভ রুল। পারপাসিভ রুল বলা হয় ইন্টারপ্রিটেশনের পারপাসিভ রুল, অর্থাৎ উদ্দেশ্য কি, পারপাস কি, এই রুলে ইন্টারপ্রিট করতে হবে। তাহলে এটা হচ্ছে পারপাসিভ রুলে আপনাকে কি করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে। এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই কাজটা হয়তো সাধারণ সেন্সে নরহত্যা অথবা খুন হবে। ধরেন নরহত্যা এবং খুনের সংজ্ঞার মধ্যে পড়ে, যদি আমি জেনারেল এক্সেপশনটাকে বিবেচনায় নামি। এখন দেখা গেল ঘটনাক্রমে এই বি হচ্ছে তিনি কুঠার দিয়ে কাঠ কাটছিলেন, কুঠার দিয়ে কাঠ কাটতেছিলেন, এই কুঠার দুর্ভাগ্যক্রমে খুলে গিয়ে মাথায় আঘাত করছে। তাহলে দেখেন এই হচ্ছে ফ্যাক্ট, একজন ব্যক্তি কাঠ কাটতেছেন, দুর্ভাগ্যক্রমে তার হাত থেকে কুঠার খুলে গিয়ে এর মাথায় আঘাত লাগছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখন কি আপনি নরহত্যা বা খুন বলবেন? এই যে অপরাধটা হয়েছে এটা কিন্তু খুন বা নরহত্যার অপরাধ হয়। কিন্তু আপনি যদি জেনারেল এক্সেপশন আওতায় নেন, তাহলে জেনারেল এক্সেপশনের 81 অনুযায়ী যদি দুর্ভাগ্যক্রমে বা দুর্ঘটনাক্রমে সরল বিশ্বাসে কোনো কাজ হয় এটা অপরাধ না, তাহলে এটা কিন্তু কোনো অপরাধ হয় না। এই কারণে বলছে যে পিনাল কোডটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। পিনাল কোডটাকে আপনি ব্যাখ্যা করতে হবে এই পিনাল কোডের পারপাসিভ রুল অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। আপনি শুধুমাত্র একটা ধারাকে ব্যাখ্যা করলে চলবে না, টোটাল পেনাল কোডের যে সাধারণ ব্যতিক্রমগুলো আছে এইটার আলোকে আপনার ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন সাধারণ সেন্সে আমি যদি বলি এটা অপরাধ হয়েছে, কিন্তু যখন আমি এই জেনারেল এক্সেপশনকে দেখব তখন এটা অপরাধ হয় নাই। এই কারণে এই বিষয়টা বলেছে যে আপনি যখন পেনাল কোড পড়বেন, দণ্ড, অপরাধ, বিধান, উদাহরণ যাই পড়েন না কেন, জেনারেল এক্সেপশন অর্থাৎ সেকশন 76 থেকে 106 পর্যন্ত এইগুলো মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বার কাউন্সিল বা জুডিশিয়ারি সব থেকে প্রিলি বলেন, রিটেন বলেন, সব থেকে একক টপিকের উপর বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। ঠিক আছে, এবার আপনারা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিছু সংজ্ঞা দেখব। তাহলে এই যে সংজ্ঞার যে বিষয়গুলো দেখব, তাহলে বুঝতে পেরেছেন যে এটা কিন্তু আপাতত দৃষ্টিতে অপরাধ, কিন্তু আমি যদি জেনারেল এক্সেপশনকে বিবেচনায় নিই তাহলে অপরাধ না। এই কারণে জেনারেল এক্সেপশনকে বিবেচনায় নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি, জেনারেল এক্সেপশনের যদি কেউ দাবি করে, জেনারেল এক্সেপশনের দাবি করলে এটা প্রমাণ কাকে করতে হয়, বাদী না আসামি? বাদীকে করতে হয় না আসামিকে করতে হয়? উত্তর দিবেন। আচ্ছা, হ্যাঁ সরি, সেকশন 80 হবে, 81 না, সেকশন 80 অনুযায়ী এটা হচ্ছে অপরাধ হবে না। হ্যাঁ, এটা একটু কারেক্ট করে নেবেন। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন আলাপ করব বিভিন্ন সংজ্ঞা নিয়ে। সব সংজ্ঞাগুলো আপনাকে জানতে হবে না, যেগুলো বলে দিবে এগুলো মোটামুটি জানলে চলবে, যেভাবে বলে দিলে এভাবে জানলে চলবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সংজ্ঞা থেকে যদি প্রশ্ন আসে, এই সংজ্ঞা থেকে প্রশ্ন আসলে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ছাড়া জেনারেল এক্সেপশন বাদীকে প্রমাণ করতে হবে, তাই তো? অবস্থা বেগতিক। তাহলে এই যে বিষয়টা আর কি ছিলাম সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলো যে আসে, এই প্রশ্নগুলোর মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়গুলোই আমরা একটু দেখার চেষ্টা করবো, এবং যেভাবে পড়াই দেবে এইভাবে পড়লেই হবে। আচ্ছা, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা অলরেডি এভিডেন্স অ্যাক্টের ক্লাস করে এই ক্লাসে যুক্ত হয়েছে তাদের জন্য সমবেদনা। জেনারেল এক্সেপশন যে দাবি করবে, জেনারেল এক্সেপশন দাবি করে কে? বাদী দাবি করে। বাদী তো চায় ওকে ফাঁসাইতে। জেনারেল এক্সেপশন যে দাবি করবে 105 ধারার নিয়ম হচ্ছে তাকে প্রমাণ করতে হবে। এখন এটা দাবি করে কে? আসামি দাবি করে সবসময় জেনারেল এক্সেপশন, তাহলে এটা আসামিকে প্রমাণ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন একটু সংজ্ঞাগুলো দেখি। প্রথম যে সংজ্ঞাটা দেখবো সেটা হচ্ছে সেকশন 11। এখানে ব্যক্তির সংজ্ঞা নিয়ে আলাপ করেছে, ব্যক্তি। তাহলে যদি প্রশ্ন আসে ব্যক্তির সংজ্ঞা কত দাঁড়ায়, বলবেন সেকশন 11তে ব্যক্তির সংজ্ঞা নিয়ে কথা বলা হয়েছে। এখন ব্যক্তি বলতে এখানে বেশ কয়েক ক্যাটাগরির ব্যক্তি পাই। আমরা যারা আছি এটা হচ্ছে ন্যাচারাল পার্সন। এখানে ন্যাচারাল পার্সনকে নিয়ে আলাপই করেন। এখানে বলেছে যে কোনো কোম্পানি, সমিতি বা ব্যক্তি সংস্থা এগুলোকে, তাহলে কোনো কোম্পানি, সমিতি, সংস্থা এই যে বিষয়গুলো আছে এগুলোকেও ব্যক্তি মর্মে ইনক্লুড করেছে। তাহলে কোম্পানি, সংস্থা এগুলোকে ব্যক্তি মর্মে ইনক্লুড করা হয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী, যেটাকে আমরা বলে থাকি সার্ভেন্ট অফ স্টেট। ঠিক আছে, তাহলে
একটা জিনিস নিয়ে জানবো, রাষ্ট্রীয় কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী নিয়ে কথা বলেছে সেকশন 14-তে। তাহলে রাষ্ট্রীয় কর্মচারী এখানে কাকে বলে এটা না জানার দরকারই নেই, কোন ধারায় আছে এটা জানলেই হবে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব সেকশন 19 নিয়ে, জজ। আচ্ছা, জজ কাকে বলে? সেকশন 19 বলছে জজ বা বিচারক। এই বিচারক কাকে বলে? আচ্ছা, বিচারক কাকে বলে এইটা পড়ার আগে আমি আপনাকে একটা কোশ্চেন দিব, আপনাকে 4টা অপশন দিব, আপনি হচ্ছে উত্তর করবেন যে বিচারক কাকে বলে। দেখেন, তাহলে আপনাকে যে অপশনটা দিলাম সেটা হচ্ছে 4টা অপশন দিব। প্রশ্ন নাম্বার ধরেন 1, নিচের কে জজ নয়? 1 নাম্বার ডিস্ট্রিক্ট কালেক্টর, 2 নাম্বার খ নাম্বার দেওয়ানি বিচারক, গ নাম্বার ম্যাজিস্ট্রেট, গ নাম্বার দেখেন 4টা অপশন দিয়েছি যে কে জজ নয়, নিচের কে জজ নয়। 1 নাম্বার বলছে কালেক্টর জজ নয়, খ নাম্বার বলছে দেওয়ানি আদালতের বিচারক জজ নয়, তৃতীয় বলছে ম্যাজিস্ট্রেট জজ নয়, চতুর্থ বলছে যে ম্যাজিস্ট্রেটের শুধু অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষমতা আছে ইনি জজ নয়। তাহলে বলেন কে জজ নয়? সালিশ ব্যক্তি জজ নয়। সালিশির কথা তো অপশনে নাই, অপশন ও নাম্বার আপনি এটা বানাই দেবেন পরীক্ষার হলে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখেন বিভিন্ন উত্তর এসেছে। উত্তরের মধ্যে যারা ডি নাম্বার উত্তর করেছেন তাদের উত্তরটা রাইট, তাদের উত্তরটা সঠিক। তাহলে দেখেন এখানে 19 দ্বারাই বলেছে জজ বা বিচারককে, এখানে শুধুমাত্র বলেছে চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতা প্রাপ্ত যিনি বিচারক আছেন তিনি হোক দেওয়ানি আদালতের হোক ফৌজদারি আদালতের, তিনি বিচারক। এরপর দেখবেন এটার একটা উদাহরণ দেয়া আছে। এই উদাহরণের প্রথম নাম্বারে বলছে 1859 সালের 10 নং আইনের অধীন মোকদ্দমায় বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন কালেক্টর জজ হিসাবে অভিহিত হবে। তাহলে এটার 1859 সালের 10 নং আইন অনুযায়ী কালেক্টর বিচারক বা জজ। তাহলে যারা এই উত্তর করেছেন তাদের উত্তর ভুল। দেওয়ানি বিচারক ফৌজদারি ম্যাজিস্ট্রেট এটা আছে এখানে। তাহলে এই ঘ নাম্বারে দেখেন এখানে 3 নাম্বার, দেখেন 3 নাম্বার এই যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যার 3 নাম্বার ব্যাখ্যা। এখানে দেখবেন বলা আছে যে ম্যাজিস্ট্রেটের শুধুমাত্র এক আদালত হতে অন্য আদালতে মামলা ট্রান্সফারের ক্ষমতা আছে ইনি জজ নয়। তাহলে এই উত্তর হবে 4 নাম্বার। তাহলে ইনি কি নয়? জজ নয়। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আইনটাকে পড়তে হয়, এক্সেপশনাল বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হয়। পরীক্ষায় যারা সবাই সবকিছু জানে, যে বিষয়গুলো খুব কমন এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় তেমন একটা আসে না। তাহলে যে বিষয়গুলো এক্সেপশনাল এবং প্র্যাকটিক্যাল সেই বিষয়গুলোই আসে, ঠিক আছে? তাহলে চূড়ান্ত রায় দেওয়ার যার ক্ষমতা আছে সেই ব্যক্তিকে জজ বলা হয়েছে। এই ব্যক্তি গ নাম্বারের যে ব্যক্তি এই ব্যক্তি জজ নয়, ঠিক আছে? ক নাম্বার যিনি উনিও কি না জজ। আশা করি জিনিসটা বুঝিতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কথা বলবো পাবলিক সার্ভেন্ট নিয়ে, ঠিক আছে? পাবলিক সার্ভেন্ট এই বা যেটাকে আমরা বলে থাকি সরকারি কর্মচারী। তাহলে দুইটা বিষয়,
একটা হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী আর একটা হচ্ছে সরকারি কর্মচারী। তাহলে রাষ্ট্রীয় কর্মচারী কত দাঁড়ায় এবং সরকারি কর্মচারী কত দাঁড়ায় এইটা একটু মনে রাখতে হবে। সরকারি কর্মচারী তাহলে এই যে সরকারি কর্মচারী এই কনসেপ্টটার সংজ্ঞা প্রদান করা হয়েছে সেকশন 21-এ। এখানে যদিও 12টা পার্টে সরকারি কর্মচারীর বিষয় বলা আছে, প্রথমটা বাতিল করা হয়েছে, তারপর আমাদের উত্তরে বলতে হবে 12 ক্যাটাগরির ব্যক্তিকে। তাহলে এখানে 12 প্রকারের ব্যক্তিকে বলা হচ্ছে এই 12 প্রকারের ব্যক্তি সরকারি কর্মচারী। যদিও প্রথম অংশটা বাতিল করা হয়েছে তারপরেও 12 প্রকারের ব্যক্তি বলতে হবে। তাহলে সরকারি কর্মচারী কতজন? 12 প্রকারের ব্যক্তিদেরকে সরকারি কর্মচারী বলা হয়েছে। এরপর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে সেকশন 22। এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। মনে রাখতে হবে অস্থাবর সম্পত্তির সংজ্ঞা কত দ্বারায় দেয়া আছে? সেকশন 22-এ দেয়া আছে। এরপর যে বিষয়টা একটু দেখতে হবে সেটা হচ্ছে সেকশন 23। এখানে যে বিষয়টা বলেছে দুইটা কনসেপ্ট এখানে আলাপ করেছে। একটা হচ্ছে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, বা অন্যায়ভাবে লাভ অন্যায়ভাবে ক্ষতি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রংফুল গেইন, আবার বলে থাকি রংফুল লস। তাহলে সেকশন 23 বেআইনি লাভ আর একটা হচ্ছে বেআইনি ক্ষতি। এখন দেখেন শব্দটার মধ্যে উত্তর আছে। বেআইনি লাভ কি? যে সম্পত্তিতে লাভকারীর কোনো আইনানুগ অধিকার নাই সেই সম্পত্তি যদি আপনি লাভ করেন তাহলে এটা হচ্ছে বেআইনি লাভ। তাহলে যেখানে যে সম্পত্তি লাভে আইনানুগ কোনো অধিকার নাই সেই সম্পত্তি যদি লাভ করেন সেটাকে বলা হয় বেআইনি লাভ। তাহলে বেআইনি ক্ষতিটা কি? বেআইনি ক্ষতিটা হচ্ছে যে এমন ব্যক্তির ক্ষতি হয়েছে যে ব্যক্তির এই সম্পত্তিতে আইনানুগ অধিকার আছে। ধরেন আমার একটা ঘড়ি আছে, আমার একটা মোবাইল আছে, এই মোবাইলটায় আইনানুগ অধিকার চালানোর অধিকার আমার, কেউ যদি এটাকে নিয়ে যায় তাহলে আমার যে ক্ষতি হলো এই ক্ষতিটাকে আমরা বলবো বেআইনি ক্ষতি। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এমন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, হ্যাঁ, তাহলে বেআইনিভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনানুগ অধিকার আছে। তাহলে এমন ক্ষতি যে ক্ষতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনানুগ অধিকার আছে এটাকে বলা হয় বেআইনি ক্ষতি। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে বেআইনি লাভ এবং বেআইনি ক্ষতির এই সংজ্ঞাটা কোথায় আছে। এখন এই সংজ্ঞাটা শেখানোর একটা কারণ আছে, সামনে আরো কয়েকটা সংজ্ঞা আছে যেটার সাথে এই বেআইনি লাভ এবং বেআইনির ক্ষতির একটা সম্পর্ক আছে। এরপর দেখেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিসঅনেস্টলি, অথবা যেটাকে আমরা বলে থাকি অসাধুভাবে। ঠিক আছে, তাহলে অসাধুভাবে কাকে বলে? অসাধুভাবের যে সংজ্ঞাটা, এইটা সংজ্ঞাটা দেয়া আছে 24-এ। সেকশন 24-এ বলছে কোন কাজটা অসাধুভাবে হবে। বলছে বেআইনি লাভ অথবা বেআইনি ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয় সেই কাজটা অসাধুভাবে হয়েছে। তাহলে যে কাজটা আপনি করেছেন কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে হয়তো বেআইনি লাভ করার জন্য অথবা বেআইনি ক্ষতি করার জন্য উদ্দেশ্যে যদি আপনি কোনো কাজ করেন সেই কাজটাকে বলা হবে এই কাজটা আপনি অসাধুভাবে করেছেন। তাহলে অসাধুভাবে যে কনসেপ্টটা, এই অসাধুভাবে কনসেপ্টটা কোথায় দেওয়া আছে? সেকশন, বা যেটাকে আমরা বলে থাকি ডিসঅনেস্টলি, এই ডিসঅনেস্টলির সংজ্ঞা দেওয়া হয়েছে সেকশন 24-এ। এরপর দেখেন সেকশন 25-এ। সেকশন 25-এ বলা হয়েছে প্রতারণামূলক ভাবে কোন কাজগুলোকে আমরা প্রতারণামূলক ভাবে বলবো এইটা জানতে হলে আমাদের সেকশন 25 প্রতারণামূলক ভাবে। তাহলে প্রতারণামূলক ভাবে ধারণাটা সেকশন 25-এ দেওয়া হয়েছে। এটা এতটুকু জানলে চলবে যে প্রতারণামূলক ভাবে, বা যেটাকে আমরা বলে থাকি যে ফ্রডুয়েন্টলি, এই ফ্রডুয়েন্টলির কনসেপ্টটা কোথায় দেওয়া আছে বা কোথায় বলা আছে এটা জানলে চলবে। এরপর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জাল করা। সেকশন 28 জাল করা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাউন্টারফিট। এখন এই কাউন্টারফিটটা কিভাবে হয় বা জাল কিভাবে হয়? জালের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রতারণা করার উদ্দেশ্যে যদি আপনি কোনো বস্তুর অনুরূপভাবে কোনো সাদৃশ্য বস্তু তৈরি করেন, তাহলে কিসের উদ্দেশ্য? আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে প্রতারণা করার উদ্দেশ্য। তাহলে আপনি যদি উদ্দেশ্য থাকে প্রতারণা করার উদ্দেশ্য, এই প্রতারণার উদ্দেশ্যে কি করছেন?
কোনো বস্তুর সাদৃশ্য বস্তু তৈরি করছেন, তাহলে এটাকে বলা হবে এটা হচ্ছে আপনি কাউন্টারফিট করেছেন অথবা জাল করেছেন। তাহলে প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো বস্তুর সাদৃশ্য বস্তু তৈরি করা হয় তাহলে এটাকে আমরা বলবো কাউন্টারফিট হয়েছে বা জাল হয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা আপনাকে উত্তর করতে হবে, ঠিক আছে? এই একটা চেক আমি পড়ে পেলাম। তাহলে এ নামক একজন ব্যক্তি তিনি রাস্তা থেকে যখন হেঁটে যাচ্ছিলেন তখন একটা চেক পড়ে পেয়েছেন রাস্তায়। চেকটা ফাঁকা চেক, চেকে কারো কোনো স্বাক্ষর নেই। তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন এই চেকের যিনি মালিক, এই মালিকের নাম হচ্ছে রহিম। রহিম নামক ব্যক্তি হচ্ছে এই চেকের মালিক। এখন এই চেকে 50 লক্ষ টাকা লিখলেন এবং লিখে রহিম যেভাবে স্বাক্ষর করেন, রহিম স্বাক্ষরটা করেন এই রকমের, রহিম, ঠিক আছে? তো রহিম যেভাবে স্বাক্ষর করেন তিনি এভাবে রহিমের মতো স্বাক্ষর না করে তিনি বাংলায় লিখছেন রহিম। এখন লিখে তিনি এইটাকে, অথবা তিনি অনুরূপ এইভাবে হলো না, রহিম যেভাবে এইভাবে স্বাক্ষর করেন তিনি এইভাবে স্বাক্ষর না করে তিনি এইভাবে লিখলেন রহিম, রহিম, ঠিক আছে? এখন যে বিষয়টা, তাহলে বলছে প্রতারণার উদ্দেশ্যে কোনো বস্তু সাদৃশ্য বস্তু তৈরি করা। এখন এই স্বাক্ষরটা কিন্তু তার সাদৃশ্য হলো না, তাহলে এটাকে জাল হবে? এটাকে কাউন্টারফিট হিসাবে গণ্য করার সুযোগ আছে কিনা? উত্তর যদি থাকে বলবেন হ্যাঁ, যদি না থাকে তাহলে বলবেন না। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 31। এখানে উইলের সংজ্ঞা প্রদান করা আছে, এতটুকুই মনে রাখলে হবে উইল কোথায় আছে। সেকশন 33 অ্যাক্ট এবং ওমিশন, এই দুইটা কনসেপ্টের সংজ্ঞা প্রদান করা আছে, অ্যাক্ট এবং ওমিশন, কার্য এবং কার্যবিরতি, এই দুইটা সংজ্ঞা দেওয়া আছে সেকশন 33-তে। এরপরে সরাসরি চলে যাব সেকশন 44 ইনজুরি বা ক্ষতি, ক্ষতি অথবা ইনজুরির সংজ্ঞা প্রদান করা আছে সেকশন 44। ইনজুরি যে বিষয়টা বলেছে, ইনজুরি বলেছে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম কিংবা সম্পত্তি, এই সম্পত্তির প্রতি যদি অবৈধ অনিষ্ট করা হয়, অবৈধ অনিষ্ট, তাহলে এটাকে বলবো ক্ষতি। তাহলে কয়েকটা বিষয়, প্রথম 4টা বিষয় বলছে, তাহলে ক্ষতি বলতে 4টা জিনিসকে ক্ষতি বলতে 4টা জিনিসের ক্ষতি বলছে। 1 বলছে দেহ, 2 বলছে মন, 3 বলছে সুনাম, 4 বলছে সম্পত্তি। তাহলে ক্ষতি বলতে এই 4টা জিনিসের ক্ষতি হলে এটা আমরা ক্ষতি বলবো। দেহ, মন, সুনাম, সম্পত্তি, এগুলোর যদি ক্ষতি হয় তাহলে সেকশন 44 অনুযায়ী এটা ক্ষতি মর্মে গণ্য হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 49 বছর এবং মাস, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা পাই সেকশন 49-এ। সেকশন 49 এখানে বলা হয়েছে ইংরেজি ক্যালেন্ডার এই অনুযায়ী বছর, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মাস, সোজা কথা। সেকশন, এরপরে যে সেকশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেকশন 51 ওথ, ওথ অথবা হলফনামা কত দ্বারায় বলা আছে এটা জানলেই চলবে। সেকশন 52 এখানে গুড ফেইথের সংজ্ঞা প্রদান করা আছে। গুড ফেইথ, গুড ফেইথ মানে হচ্ছে সরল বিশ্বাস। তাহলে কোনো কাজ সরল বিশ্বাসে কিভাবে হয়, বলছে প্রপার কেয়ার অ্যান্ড কশন, যথাযথ সতর্কতা এবং যথাযথ যত্ন সহকারে। তাহলে দুইটা জিনিস থাকতে হবে, এটা হচ্ছে যথাযথ সতর্কতা থাকতে হবে এবং যথাযথ যত্ন থাকতে হবে। যদি এই দুইটা উপাদান নিয়ে কোনো কাজ করা হয় তাহলে বলা হবে এটা সরল বিশ্বাস হয়েছে। তাহলে যে সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞাগুলো মনে রাখলেই চলবে, ঠিক আছে? আপনাদের একটা কোশ্চেন রেখেছিলাম আপনাদের কাছে বলেছিলাম যে ওই কাজটা আসলে জালিয়াতি হবে কিনা বা জাল হবে কিনা, কাউন্টারফিট হবে কিনা, হবে। এটার ব্যাখ্যা নাম্বার 1 দেখবেন। এখানে আপনার উদ্দেশ্যটা মেইন, আপনার উদ্দেশ্য কি ছিল এইটা গুরুত্বপূর্ণ। আপনার এটা গুরুত্বপূর্ণ না যে আপনি হুবহু এটা করতে পারলেন কিনা। তাহলে আপনার উদ্দেশ্যটা কি, ওই চেকের মাধ্যমে আপনি অনুরূপ একটা স্বাক্ষর করে আপনি টাকা আদায় করবেন, এটা আপনার উদ্দেশ্য। সুতরাং যখন আপনি অনুরূপ স্বাক্ষর, হুবহু হতে হবে ব্যাপারটা এমন না, আপনি অনুরূপ একটা স্বাক্ষর করার চেষ্টা করেছেন, অনুরূপ হুবহু হয় নাই, তারপর এটা কাউন্টারফিট হবে, এটা ব্যাখ্যা নাম্বার 1-এ বলা আছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে যারা বলেছেন যে এটা
কাউন্টারফিট হলো তারা রাইট, যারা বলেছেন নো তাদেরটা হয় নাই। কারণ এখানে তার ওই উদ্দেশ্য নিয়েই তিনি হুবাহু অনুরূপ করার চেষ্টা করেছেন। অনুরূপ করতে পারেন নাই বা হুবাহু হয় নাই, ব্যাপারটা এমন, এটা হলে যে অপরাধ থেকে বেঁচে যাবেন ব্যাপারটা এমন নয়। ক্লিয়ার কিনা? কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা একটু ব্যাক করি। আমরা যে প্রথম যে অংশটা বলেছিলাম, প্রথম অংশে আমরা 4টা অংশ বলেছিলাম। 4টা অংশের বলেছিলাম যে এখানে শুধুমাত্র নীতি নিয়ে কথা বলেছে, নীতির 1 থেকে 5 আলাপ করেছি যেখানে প্রাথমিক অংশ, এবং এরপরে বলেছিলাম সংজ্ঞার যে ধারাগুলো সেকশন আপনার হচ্ছে 6 থেকে 52 পর্যন্ত এটা আলাপ করা শেষ। এইটা যদি বোঝা যায় তাহলে আমরা চলে যাব সাজার যে বিধানগুলো আছে বা সাজার যে নীতিগুলো আছে পেনাল কোডের, সেই সাজার নীতিগুলো দেখার চেষ্টা করব। সব নীতি আমরা কিন্তু সব বিষয়গুলো দেখি নাই, তো এইগুলো একটু দেখার চেষ্টা করব। এখন এর মধ্যে থেকে 2টা দ্বারা গুরুত্বপূর্ণ আছে, যে 2টা নিয়ে একটু কথা বলবো। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে দ্রুত জানাতে হবে, যদি কোশ্চেন না থাকে সামনে অগ্রসর হবো। ক্লিয়ার আছেন কিনা জানাবেন। যারা পরে যুক্ত হয়েছেন তারা শেয়ার দিয়ে দেবেন, অথবা যারা এখনো শেয়ার দেন নাই তারা খুব দ্রুত সময়ের মধ্যে শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনারা যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন, তাদের মধ্য থেকে একজন বিজয়ী কিন্তু নোট জিতে নেবেন। 26 তারিখে নোটটা কুরিয়ার করে দিব, জানিয়ে দিব কে পেয়েছেন। আর আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল প্রিলি বুস্টার 60 ডেজের টার্গেটে যারা যুক্ত হতে চান, উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে এখন আমরা আসি পরের আলোচনায়। 2টা সেকশন নিয়ে কথা বলবো এখানে, সেকশন 34 এবং সেকশন 38। সেকশন 34-এ এটাকে কয়েকটা নামের ডাকা হয়। একটাকে বলা হয় এটাকে ডক্ট্রিন অফ ভাইকারিয়াস লায়াবিলিটি। এইটা সেকশন 34 অন্যতম একটা পার্ট, ভাইকারিয়াস লায়াবিলিটি। যেটাকে আমরা বলি পরার্থ দায়। তাহলে পরার্থ দায়ের যে কনসেপ্টগুলো, এটার মধ্যেই সেকশন 34 একটা, সেকশন 49 একটা, ঠিক আছে। আচ্ছা, গুড ফেইথ। গুড ফেইথ বলতে বুঝিয়েছে প্রপার কেয়ার অ্যান্ড কশন, যথাযথ যত্ন এবং সতর্কতার সাথে যদি কোনো কাজ করেন, তাহলে আপনার 2টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যথাযথ যত্ন থাকতে হবে, এবং এটা সতর্ক অনুসারে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। আপনি ওই যে একটা কুঠারের বাটি খুলে গেল, আপনি দেখছেন যে কুঠারের বাটিটা আলগা, তারপর আপনি কাজ করতে এসেছেন, দ্যাট মিনস আপনার গুড ফেইথ নেই। কিন্তু আপনি এটা দেখেন নাই, আপনি দেখেছেন যেটা ঠিক মতো লাগানো আছে, এরপরে খুলে গেলে এটা আপনার যথাযথ যত্ন ছিল এবং সতর্কতা ছিল, গুড ফেইথ ছিল। আশা করি বুঝেছেন। তাহলে ভাইকারিয়াস লায়াবিলিটির যে কনসেপ্ট, এটা 34 দ্বারায় আছে, 149 দ্বারা আছে, 396 দ্বারা এগুলো আছে। এখন এই ভাইকারিয়াস লায়াবিলিটির মানে পরোক্ষ দায়, একজনের কাজের জন্য সমষ্টিগতভাবে যে দায় করা যায় সেইটা। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে 34। একটা কোশ্চেন এসেছে, ভাইয়া যারা নোট পাইছে তারা শেয়ার করলে কোনো উপহার নাই, তাদের শেয়ার করলে তাদের জন্য দোয়া থাকবে, দোয়া, ঠিক আছে। আচ্ছা, সেকশন 34-এ এইখানে যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা, এটা আরেকটা নাম আমরা বলি, সেটা হচ্ছে কমন ইন্টেনশন, যেটাকে আমরা বলে থাকি সাধারণ অভিপ্রায়। এখন এই কনসেপ্টটা যদি আমি বিয়ার একটা যেভাবে আছে এইভাবে যদি আলাপ করি, এখানে বলা হচ্ছে কতিপয় ব্যক্তি কোনো অভিন্ন অভিপ্রায় ভিত্তিতে কোনো অপরাধ করে, তাহলে প্রত্যেক ব্যক্তি এমনভাবে দোষী সাব্যস্ত হবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে দোষী সাব্যস্ত হবে, এইটা কথা। তাহলে এটার যদি একটু শর্ত দেখি, দেখেন প্রথম বলছে কতিপয় ব্যক্তি। কতিপয় ব্যক্তি মানে হচ্ছে একজনের বেশি ব্যক্তি থাকতে হবে। তাহলে এখানে ব্যক্তি থাকতে হবে মিনিমাম 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা ততোধিক, 2 এর বেশি ব্যক্তি থাকতে হবে, ততোধিক ব্যক্তি। এই 2 বা ততোধিক ব্যক্তির একটা কমন ইন্টেনশন থাকতে হবে, যেটাকে আমরা বললাম একটা সাধারণ অভিপ্রায় থাকতে হবে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি যদি একটা সাধারণ অভিপ্রায় নিয়ে এই সাধারণ অভিপ্রায়ের ভিত্তিতে কোনো কাজ করে, তাহলে এই কাজের জন্য তারা প্রত্যেকে দায়ী হবে। প্রত্যেকে কি হবে? প্রত্যেকে দায়ী হবে। এখন এই যে কাজটা করবে, এই কাজটায় 2 ধরনের পার্টিসিপেশন থাকে। একটা হচ্ছে মেয়ার পার্টিসিপেশন, মানে আমি করলাম না, দূরে সরে থাকলাম, এই রকমের একটা। আরেকটা হচ্ছে অ্যাকচুয়াল পার্টিসিপেশন। এখানে এই পার্টিসিপেশন বলতে এই কাজে অংশগ্রহণ থাকতে হবে এবং এই কাজের অ্যাকচুয়াল পার্টিসিপেশন থাকতে হবে, অর্থাৎ এই কাজে সরাসরি অংশগ্রহণ করতে হবে। তাহলে এই যারা এই সাধারণ অভিপ্রায় নিয়ে কাজ করছে প্রত্যেকে দায়ী হবে। তাহলে দেখেন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা সাধারণ অভিপ্রায় থাকবে, সাধারণ অভিপ্রায় নিয়ে তারা যে কাজ করবে এই কাজের জন্য প্রত্যেকে দায়ী হবে, যেন প্রত্যেকে আলাদাভাবে এই কাজটা করেছে, প্রত্যেকে আলাদাভাবে কি করেছে, এই কাজটা করেছে। একটা উদাহরণ দিই,
তিনজন ব্যক্তি আছে এ বি সি, এই তিনজন ব্যক্তির একটা মতলব আছে বা তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই যে শাহানা রহমান নামে যিনি সর্বশেষ কমেন্ট করেছেন, এস নামে একজন নারী, এই নারীর সুন্দর সুন্দর গহনা আছে, সুন্দর একটা আইফোন আছে ব্যাগে, এইটা চুরি করবে। এখন এই নারীকে তিনি দেখলেন বাজারে গেছেন। সি এ নামক একজন ব্যক্তি, এই এ নামক একজন ব্যক্তি একটা মোড়ে দাঁড়িয়েছিলেন। বি নামক একজন ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছে এই মোড়ে তিনি অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে একজনের সাধারণভাবে দাঁড়ানো আর একজন অস্ত্র নিয়ে দাঁড়ানো। সি হচ্ছে এই দুইজনকে ইনফরমেশন দিতেছিলেন যে তারা কোথায় যাচ্ছেন, শাহানা কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই মোড়ে আসতেছেন, তার সাথে কয়জন ব্যক্তি ছিল এই ইনফরমেশন দিচ্ছে সি। এখন যে বিষয়টা দেখেন, যখন মোড়ে আসছেন, মোড়ে আসার পরে এই বি নামক ব্যক্তি তিনি চাকু ধরেছেন, শাহানা বাধ্য হয়ে তার ফোন টোন যা ছিল এটা একে দিয়ে দিয়েছে, এ এবং বিকে দিয়ে দিয়েছে। এখন এই যে তিনজনের দায়, একজন কিন্তু ঘটনাস্থলে ছিল না, তিনি চাকু ধরেন নাই, মালও নেন নাই, কিন্তু তিনি কি করছেন, ফোনে ফোনে জানাইছেন সে কোথায় কোথায় আছে। বি কি করছেন, বি হচ্ছে চাকু ধরেছেন, মালামাল নেয় নাই। এ কি করছেন, তিনি শুধু মালামাল নিয়েছে। তাহলে এই চাকু ধরে যদি মালামাল নেয় তাহলে সেটা দস্যুতা হয়ে যায়। এখন বি কি দস্যুতা করলো, আর এ কি বলপূর্বক গ্রহণ করলো না দস্যুতা করলো? সি কি করলো? সি তো আসলে এখানে নাই, এখানে ঘটনাস্থলে নাই। এ কি, সি কি করলো? তাহলে বলছে তিনজনেই দস্যুতার জন্য দায়ী হবে। কেন দায়ী হবে? কারণ তাদের কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায় ছিল, অভিন্ন অভিপ্রায় ছিল। এই অভিন্ন অভিপ্রায় নিয়ে তারা সবাই এই কাজে পার্টিসিপেট করেছেন। যেহেতু তারা অভিন্ন অভিপ্রায় নিয়ে সবাই কাজে পার্টিসিপেট করলেন, সবাই এই দস্যুতার জন্য দায়ী হবে। যিনি ফোন দিয়ে জানাইছেন তিনি মাপ পাবেন, ব্যাপারটা এমন না। আবার যিনি চাকু ধরে নেয়, মাল নিছে, ওকে বলবো তুমি চুরি করেছো অথবা বলপূর্বক গ্রহণ করেছো, দস্যুতা হবে না, ব্যাপারটা এমন না। সবাই এই অফেন্সের জন্য দায়ী হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ক্লাস করেছেন, ক্লাস কেমন লাগলো একটু জ্বালিয়ে ফেলবেন দ্রুত। ক্লিয়ার কি ক্লিয়ার না? তিনজনে দায়ী হবেন, কিভাবে দায়ী হবেন এটা বুঝছেন কিনা? তাহলে 34 দ্বারা শর্ত হচ্ছে এইগুলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন সেকশন 38। এই 38-এর কনসেপ্ট হচ্ছে 34-এর বিপরীত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কমন ইন্টেনশন বা সেকশন 34-এর বিপরীত কোন ধারা বা 34-এর ব্যতিক্রম নিচের কোন ধারা, এটি সেকশন 38-এর যে মূল বিষয়বস্তু এখানে বলছে যে একই সাথে অপরাধটা করেছে। তাহলে একত্রে যদি কেউ অপরাধ সংগঠন করে, এই একত্রে অপরাধ সংগঠন করার পরে তাদের অভিপ্রায় যদি ভিন্ন থাকে, বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে একত্রে অপরাধ করেছেন, একত্রে অপরাধ করছেন কিন্তু তাদের অভিপ্রায় ভিন্ন, তাহলে কি হবে? তারা কি দায়ী হবে? একটা উদাহরণ দিব, আপনারা উত্তর করার চেষ্টা করবেন বা আপনারা উত্তর করবেন। আচ্ছা, বাপ্পি সাহেব, আপনি বোধহয় আজকে প্রথম যুক্ত হয়েছেন, শাহরিয়ার সরকার বাপ্পি, এবং আমি যদি ভুল না বলে থাকি আপনার ওয়াইফও বোধহয় আমাদের সাথে যুক্ত আছেন, একটু জানাবেন এটা কি সত্য? আচ্ছা, একত্রে অপরাধ করেছেন, এবার একটু দেখি, একটা উদাহরণ দিব, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। বাইক রেস লাইব্রেরি এই বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটা হচ্ছে এ বি সি, তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তি এ বি সি, এই এ বি সি নামক তিনজন ব্যক্তি আছে। এই তিনজন ব্যক্তির তিনটা অভিপ্রায়। এই তিনজন ব্যক্তি একজন নারীকে অনুসরণ করতেছে। এই নারীর নাম হচ্ছে ধরেন এক্স নামক একজন নারীকে অনুসরণ করতেছে। এ নামক যিনি ব্যক্তি আছেন তার অভিপ্রায় হচ্ছে এই এক্সের সাথে তার শত্রুতা আছে। এই শত্রুতার বশবর্তীর কারণে তিনি এক্সকে হচ্ছে জখম করবেন, অর্থাৎ তাকে খুন করবেন, এই উদ্দেশ্য। বি নামক যিনি ব্যক্তি আছেন তার অভিপ্রায় হচ্ছে এই এক্সকে গলায় একটা স্বর্ণের চেইন আছে, সেই চেইনটাকে ছিনিয়ে নেয়া। সি নামক যিনি ব্যক্তি আছেন এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে এই এক্স নামক ব্যক্তি তার প্রেমিকা ছিলেন, তাকে ছেঁকা দিয়েছেন, এই কারণে তাকে এসিড নিক্ষেপ করবেন। বুঝতে পারছেন? তিনটা অভিপ্রায় কিন্তু ভিন্ন। এই এক্স যখন এই মোড়ের কাছে আসলে তিনজন ব্যক্তি ওইখানে তাকে পেয়েছে। পেয়ে এ কি করলো, তার
কে হচ্ছে তার পেটে গুরুতর আঘাত করলো, অর্থাৎ তাকে জখম করলো এ। বি কি করলো, এই জখম করার সুযোগে, জখমের সুযোগে মালামাল নিয়ে গেল, চেইন ছিনাই নিল। সি যেটা করলো, এই সুযোগে সি অ্যাসিড নিক্ষেপ করলো। তাহলে এখন দেখেন যে ঘটনা একত্রে ঘটেছে, এই তিন ব্যক্তি একত্রেই কাজটা সংগঠন করেছে। এখন তাদেরকে বিচার করতে হলে এই যে ধরেন একটা হচ্ছে দস্যুতা সংগঠন হয়েছে, অ্যাসিড নিক্ষেপ 326-এর, আর একটা হচ্ছে 326-এর অপরাধ। তাহলে এই তিনটা অপরাধ কি প্রত্যেককেই কি জড়িত করব, নাকি একটা অপরাধই প্রত্যেককে জড়িত করব, নাকি একজনকে 326, একজনকে 326-এর, আর একজনকে 300 ওই যেটাকে আমরা বলি দস্যুতার জন্য জড়িত লায়াবেল করব। তাহলে যে বিষয়টা, যদি তিনজন ব্যক্তি একত্রে লায়াবেল হয় একই অপরাধের জন্য, তাহলে ইয়েস লিখবেন, আর যদি না হয় তাহলে নো লিখবেন। ইয়েস এবং নো বুঝতে বুঝবো আপনারা কি বলেছেন। আচ্ছা, যে শাহরিয়ার সরকার বাপ্পি, উনি হচ্ছে আমাদের মিতুল খন্দকার, তার হাজবেন্ড। মিতুল খন্দকার এর আগের প্যাকেজে যুক্ত হয়েছিলেন, 75 ডেজের যে প্যাকেজটা ছিল, যুক্ত হয়ে তিনি তার হাজব্যান্ডকেও যুক্ত করেছেন, অর্থাৎ দুইজনেই বার কাউন্সিল পরীক্ষা দেবেন। আপনাদের দুইজনের জন্য শুভকামনা, এবং আশা করি আপনারা দুইজনে এবার খুব ভালোভাবে উত্তীর্ণ হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের দুজনের জন্যই দোয়া রইল। আচ্ছা, আপনি SMS দিয়েছিলেন, আমার হালকা হালকা মনে পড়তেছিল, এই কারণে ঠিক কনফার্ম হইলাম। ঠিক আছে, তাহলে যে বিষয়টা, তাহলে এই সবাইকে কিন্তু তাদের যেহেতু ইন্টেনশন আলাদা, অভিপ্রায় আলাদা, একত্রে কাজটা সংগঠিত হলেও তাদেরকে কি করা যাবে না, এই সব অপরাধগুলোর জন্যই তাদেরকে দায়ী করা যাবে না। এইটাই বলছে সেকশন 38-এ। 38-এ বলছে ভিন্ন অভিপ্রায় নিয়ে যদি একত্রে কাজ সংগঠন করে, তাহলে 38-এ বলছে একের অধিক ব্যক্তি যদি অপরাধমূলক কাজ সংগঠিত করে বা জড়িত হয়, এবং তাদের অপরাধগুলো যদি অভিপ্রায় যদি ভিন্ন থাকে, তাহলে অভিপ্রায় যদি ভিন্ন থাকে তাহলে তারা ভিন্ন ভিন্ন, যে যতটুকু কাজ করে সে অভিপ্রায়ের ভিন্নতার কারণে তাদের কাজ অনুযায়ী বা তাদের এই অভিপ্রায় অনুযায়ী যে কাজটা হলো, এই কাজের যে অপরাধ আছে এই অপরাধে তারা দোষী হবে। ঠিক আছে, তাহলে এইটা এই কারণে এটাকে বলা হয়েছে, এটা হচ্ছে সেকশন 34-এর ব্যতিক্রম। ঠিক আছে, বা আলাদা, জি এক্সেপশন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে 38। এরপরে আমরা চলে যাব দণ্ডের যে বিষয় আছে বা সাজার যে বিধান আছে, সেই সাজার বিধান নিয়ে কথা বলবো। সাজার বিধান নিয়ে মূলত আলাপ করেছে সেকশন 53 থেকে আলাপ করেছে সেকশন 76 পর্যন্ত, 75 পর্যন্ত। এখানের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা একটু জানবো। আচ্ছা, তাহলে যেহেতু ডিফারেন্ট অভিপ্রায়, তাহলে দেখেন 34-এ পড়তে হলে কিন্তু একই অভিপ্রায় থাকতে হবে। ডিফারেন্ট অভিপ্রায় নিয়ে একসাথে কাজ করলে সেকশন 34 হবে না, সেকশন 38 আসবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সবার জন্য দোয়া। দেখেন আমার স্টুডেন্ট যারা আছে সবার জন্য দোয়া করি, এবং আমার যে বিষয়টা আসলে গল্প করি না আপনাদের সাথে, আপনাদের সময় গুরুত্বপূর্ণ আমার কাছে। তো যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের, যখন আমি দেখি আপনাদের কারো কষ্ট হচ্ছে বা আপনারা কষ্ট পাচ্ছেন, পড়তে পারছেন না, তখন আমার মনটা খুব খারাপ লাগে। যখন দেখি আপনারা ভালো নাম্বার পাচ্ছেন না পরীক্ষায়, তখনও খারাপ লাগে। এটার কারণ হচ্ছে আমি চাই যে আমার স্টুডেন্টরা সবাই পাস করুক। কারণ আমাদের সফলতাটা কোথায়, আমাদের আউটপুটটা কোথায়? আমাদের আউটপুটটা হচ্ছে আপনাদের দিয়ে। আপনারা সফল হলে আমাদের সার্থকতা। আমি কখনো চাই না আমার একটা স্টুডেন্ট তিনি এবার পড়ছেন আগামীবার আবার পড়ুক, এটা চাই না। যদি কোনো প্রাক্তন স্টুডেন্ট আমার এখানে আবার ভর্তি হতে চায়, আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কেন ভর্তি হবেন, আগের বার কি করলেন। এটা আমাদের প্রাক্তন স্টুডেন্টকে একটু জেনে দেখবেন যে খুন করার উদ্দেশ্য ছিল, জখম হয়েছে, এটা বলছি। খুন হবে না নরহত্যা হবে এটা না, বলছে জখম হয়েছে, খুন করার উদ্দেশ্যে তাকে জখম হয়েছে। তাহলে এটা 307-এ পরে আবার 326-এও যায়, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, তো যে বিষয়টা সেটা হচ্ছে এটা চাই না। তো সুতরাং আমি চাই যে আপনারা যারা আছেন সবাই পাস করে যাবেন। ধরা পড়ার অবস্থা হলে খুন করে চলে গেল, এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অভিপ্রায়, এই অভিপ্রায়টা ছিল হচ্ছে একজনের ছিল চুরি, এ ইনফর্ম করেছে, বি আটক করেছে, সে চুরি করতে গিয়ে ধরা পড়ার অবস্থা হলে খুন করে চলে গেছে। আচ্ছা, ধরা পড়ার অবস্থায় যদি খুন করে, তাহলে তার বিরুদ্ধেই, তিনজনের বিরুদ্ধেই যে ABC, এখানে ঘটনাস্থলে যে ছিল খুনের অভিযোগটা শুধু তার বিরুদ্ধে আনা যায়। এটা সাক্ষ্য প্রমাণের বিষয়াতে, কিন্তু কমন যেহেতু এইটা তাদের এই ইন্টেনশনটা ছিল, কি শুধু চুরি করার ইন্টেনশন ছিল নাকি তাদের খুন করার উদ্দেশ্য ছিল, এইটা মোস্ট ইম্পর্টেন্ট।
যদি এমন পরিস্থিতি হয় যে চুরির কনসিকুয়েন্স হচ্ছে খুন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে একটা বিষয়, যদি তাদের খুন করার উদ্দেশ্য কারোই না থাকে, তাহলে যদি ঘটনাক্রমে খুন হয় তাহলে এই খুনের জন্য তাকে দায়ী করা যাবে না। ইনস্ট্যান্ট যদি খুন হয় যে খুনের অভিপ্রায় ছিল তাহলে এটা নরহত্যা হবে, এই নরহত্যা যে করেছে সে দায়ী হবে, আর বাকি দুজন চুরির জন্য দায়ী হবে। বুঝতে পেরেছেন? তবে এই বিষয়টা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। প্রাথমিকভাবে কিন্তু চার্জটা সবার জন্যই কমন, এই 34 দ্বারা আনে সবার জন্যই গঠন করা হবে। এরপরে হচ্ছে প্রমাণ সাপেক্ষ ব্যাপার যে এদের অভিপ্রায় কি ছিল, এদের অবস্থানটা কি ছিল, কোন প্রেক্ষিতে এই কাজটা হলো। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 53, তৃতীয় পার্টটা নিয়ে, যেটা সাজা নিয়ে কথা বলবো। এই সাজা নিয়ে আলাপ করা হচ্ছে আমাদের সেকশন 53 থেকে সেকশন 75 পর্যন্ত। সাজার বিরুদ্ধে প্রথম যেটা, সেটা হচ্ছে কয় প্রকারের সাজা আছে বাংলাদেশে এখন পর্যন্ত। পেনাল কোড অনুযায়ী 5 প্রকারের বৈধ সাজা আছে, 5 প্রকারের সাজা। তাহলে 5 প্রকারের সাজা একটু আমরা দেখি। প্রথম যে সাজাটা আমরা পাই এটাকে বলে থাকি মৃত্যুদণ্ড। তাহলে এইটা একটা সাজা আছে, মৃত্যুদণ্ড। সেকেন্ড যে সাজাটা আমরা পাই এই সাজাটাকে আমরা বলে থাকি ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড একটা পাই, মৃত্যুদণ্ড একটা পাই। তৃতীয় যে সাজাটা আমরা পাই এটাকে আমরা বলে থাকি সাধারণ যে কারাদণ্ড বলে থাকি, এই কারাদণ্ড। এরপর আমরা যে কারাদণ্ডটা পাই, যে দণ্ডটা পাই এটাকে আমরা বলে থাকি অর্থদণ্ড। এরপর আমরা পঞ্চম যে বিষয়টা পাই সেটাকে আমরা বলে থাকি বাজেয়াপ্তকরণ। তাহলে এই 4 ক্যাটাগরির 5 ক্যাটাগরির আমরা সাজা পাই, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, শুধু কারাদণ্ড, অর্থদণ্ড এবং বাজেয়াপ্তকরণ। এখন এই যে মৃত্যুদণ্ড যে বিষয়টা আছে, এই মৃত্যুদণ্ডের বিষয়টা বাজেয়াপ্তকরণ, কোনো জিনিস বাজেয়াপ্ত করা। মৃত্যুদণ্ডের যে বিধানটা আছে, এই মৃত্যুদণ্ডের বিধানটা হচ্ছে আমাদের 2 ক্যাটাগরি, 2 ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা যায়। একটা হচ্ছে পেনাল কোড অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে যদি কোনো অপরাধ করে। আর একটা উপায় আছে গুলি করে, এটা হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এটা না জানলেও চলবে। তাহলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যাবজ্জীবন। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যাবজ্জীবন সবসময় সশ্রম হবে। যাবজ্জীবন সবসময় সশ্রম, বিনাশ্রম হওয়ার সুযোগ নেই। অর্থাৎ যখন আপনাকে যাবজ্জীবন হবে এর সাথে আপনাকে কিছু কাজবাজ করতে হবে। যাবজ্জীবনের যে বিধানটা, এই যাবজ্জীবন মানে হচ্ছে 30 বছর সশ্রম কারাদণ্ড, 30 বছর সশ্রম কারাদণ্ড। এটা হচ্ছে আতাউর রহমান মৃধা ভার্সেস বাংলাদেশ যে মামলাটা ছিল বা রিট পিটিশন, সেই অনুযায়ী 30 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন মানে এটা। কারাদণ্ড, কারাদণ্ড 2 প্রকার হতে পারে, তাহলে মনে রাখবেন কারাদণ্ড কয় প্রকার? কারাদণ্ড 2 প্রকার। একটা হচ্ছে রিগোরাস আর একটা হচ্ছে সিম্পল। সিম্পল মানে হচ্ছে সাধারণ, যেটাকে আমরা বলে থাকি বিনাশ্রম। তাহলে একটা কারাদণ্ড হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড, আর একটা কারাদণ্ড হচ্ছে সশ্রম কারাদণ্ড। তাহলে আদালত বলে দিতে পারে যে আপনি বিনাশ্রম কারাভোগ করবেন, অর্থাৎ আপনাকে কোনো কাজ করতে হবে না। আর একটা বলতে পারে আপনার সশ্রম কারাদণ্ড দিবেন। আচ্ছা, অর্থদণ্ড। অর্থদণ্ড এটার একটা দণ্ড। এই অর্থদণ্ড কয়েক ক্যাটাগরি দেখা যায়, অর্থাৎ যেখানে শুধুমাত্র অর্থদণ্ডের বিধান আছে, অন্য কোনো বিধান না, শুধু অর্থদণ্ড, এরকমের অবস্থায় দেখা যায় যে যেখানে দণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান আছে, দণ্ড এবং অর্থদণ্ড এরকমেরও দেখা যায়, যেখানে দণ্ড আরোপের কথাও বলা আছে, যেমন খুন করলে দণ্ডও দিবে এবং অর্থদণ্ড আরোপ করবে। এরপর যে বিষয়টা, শুধুমাত্র যেখানে দণ্ড অথবা অর্থদণ্ড, দণ্ড বা অর্থদণ্ড বা উভয় এরকম বলা আছে, এটা মানে হচ্ছে আদালতের ডিসক্রিপশন। আদালত চাইলে শুধুমাত্র আপনাকে দণ্ডিত করতে পারবে, শুধুমাত্র অর্থদণ্ডও দিতে পারে অথবা উভয় দণ্ডও দিতে পারে। তাহলে অর্থদণ্ডের 3টা পাই, একটা শুধু অর্থদণ্ড। এরপর যে বিষয়টা, দ্বিতীয় হচ্ছে দণ্ড এবং অর্থদণ্ড, আর তৃতীয় যেটা দণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় এরকমের অবস্থা। এই 3 ক্যাটাগরির অর্থদণ্ড আমরা দেখতে পাই। বাজেয়াপ্তকরণ। বাজেয়াপ্তকরণ মানে হচ্ছে যেটা বাংলাদেশের, ধরেন বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক আছে, ভারতের কোনো সম্পত্তি আপনি নিয়ে আসেন, তাহলে সরকার এটা বাজেয়াপ্ত করে ভারতের কাছে হস্তান্তর করবে। এটা হচ্ছে 5 ক্যাটাগরির আমরা এই দণ্ডটা দেখতে পাই। এখন আগের দিনে একটা দণ্ড ছিল যেটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ লাইফ, অর্থাৎ দ্বীপান্তর। তাহলে এই দ্বীপান্তর যেটা আছে, এই দ্বীপান্তরটাকে এখন যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে গণ্য হবে। সেকশন 53A এখানে বলছে দ্বীপান্তর যদি থাকে, এই দ্বীপান্তর মানে হচ্ছে এখন যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে, তাহলে দ্বীপান্তর মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। বুঝতে পারলেন? আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই যাবজ্জীবন কারাদণ্ড যে 30 বছর,
এই 30 বছরে আর একটা বিধান আছে, এটা বলছে সেকশন 57। সেকশন 57তে বলছে যাবজ্জীবন কারাদণ্ড গণনার ক্ষেত্রে 30 বছর গণ্য হবে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড যেটা আছে, এই যাবজ্জীবন কারাদণ্ড গণনার ক্ষেত্রে কতদিন হবে? 30 বছর মর্মে গণ্য হবে। 30 বছর মর্মে গণ্য হবে, এই হচ্ছে বিষয়। তাহলে 5 ক্যাটাগরির দণ্ড আছে। কোন ক্যাটাগরির কারাদণ্ড কয় প্রকার, যাবজ্জীবন কি রকমের হবে, মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে, অর্থদণ্ড কি কিভাবে হতে পারে। এরপর দেখলাম যাবজ্জীবন গণনার ক্ষেত্রে কত বছর হবে, দ্বীপান্তর বলতে কি বোঝাচ্ছে, এতটুকু এনাফ। আচ্ছা, যাবজ্জীবন কি শুধু 20 বছর নাকি 30 বছর? যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। তবে যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে সরকার 20 বছর করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে সরকারের ক্ষমতা। কিন্তু সাধারণ ক্ষেত্রে যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। পেনাল কোডের 10টা ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায়। আমি শুধুমাত্র ধারাগুলো লিখে দিব, আপনারা একটু দেখবেন। তাহলে মৃত্যুদণ্ড কয়টা ধারা অনুযায়ী দেওয়া যায়? পেনাল কোডের 10টা ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায়। আপনারা নোটে পেয়ে যাবেন বিস্তারিত। তাহলে এখন আমরা একটু দেখি মৃত্যুদণ্ড 10টা ধারায় দেওয়া যায়। প্রথম যে ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায় সেটা হচ্ছে সেকশন 121-এ মৃত্যুদণ্ড দেওয়া যায়। 1 নাম্বার সেকশন 121-এ বলছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে অথবা সহযোগিতা করে, তাহলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। সেকশন 132-এ মৃত্যুদণ্ড দেওয়া যায়। সেকশন 132-এ বলা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী এদের যে বিদ্রোহ হয়, এই বিদ্রোহে যদি সহযোগিতা করে এবং এর ফলে যদি বিদ্রোহটা সংগঠিত হয়, তাহলে এর সাজা মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তিনি বলছে 194 ধারায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, এই মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, এই মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে যদি কারো মৃত্যুদণ্ড হয়, তাহলে যিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাকেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এরপর দেখেন, এরপর বলেছে সেকশন 302 খুনের সাজা মৃত্যুদণ্ড। এরপর বলেছে সেকশন 303 যিনি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, এই যাবজ্জীবন কারাদণ্ডের আসামি যদি খুন সংগঠন করে, তাহলে তার সাজা একমাত্র সাজা মৃত্যুদণ্ড। এরপর বলেছে সেকশন 305 শিশু বা উন্মাদকে যদি আত্মহত্যায় প্ররোচনা দেয়, এটা বলছে 305। এরপর বলছে 307 যাবজ্জীবন কারাদণ্ডের আসামি যদি অ্যাটেম্পট টু মার্ডার করে, তাহলে সাজা মৃত্যুদণ্ড। এরপর বলেছে 326-এর ক 2 চোখ উপরে ফেললে অথবা অ্যাসিডের সাহায্যে যদি মুখমণ্ডল ক্ষতি করে, তাহলে। এরপর বলেছে সেকশন 364 ক 364-এর ক। এরপর বলছে সেকশন 396। এই যে ধারাগুলো আছে, এই 10টা ধারায় সাজা বলেছে মৃত্যুদণ্ড, ঠিক আছে। আচ্ছা, এই ধারাগুলো একটু লিখে রাখেন, আমরা সামনে এগুলো ডিটেইল দেখব। আচ্ছা, একটা কোশ্চেন করেছে দ্বীপান্তর, আরেকবার বলেন। হ্যাঁ, দ্বীপান্তর মানে যাবজ্জীবন কারাদণ্ড বোঝাবে। যদি দ্বীপান্তরের সাজা দেয়, বুঝতে পারবে যাবজ্জীবন। স্যার অনেককে দেখি 95 বছর বা তার বেশি কারাদণ্ড দেয়, এটা কিভাবে দেয়? 95 বছর এটা হচ্ছে অনেকগুলো অফেন্সের যদি একত্রে ট্রায়াল করে সেই ক্ষেত্রে। আবার অনেক দেখা যায় যে আপনার হচ্ছে যে অপরাধগুলো, যেগুলো হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ, অথবা আদালত যদি বলে দেয় যে আমৃত্যু কারাদণ্ড, তাহলে আমৃত্যু কারাদণ্ড হলে তিনি মরার আগ পর্যন্ত, ঠিক আছে, 100 বছর বাঁচলে 100 বছর হবে। অথবা যেগুলো মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ আছে, এইগুলো যদি কাউকে সাজা দেওয়া হয়, তাহলেও এটা মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন মানে হচ্ছে আমৃত্যু। তো সেই ক্ষেত্রে কনসেপ্টটা ভিন্ন, আপাতত এটা জানলে চলবে। নোটে 364 দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, একজন একটা কোশ্চেন করেছিলেন, প্রশ্নটা ছিল স্যার যাবজ্জীবন মানে কি 20 বছর কিনা না 30 বছর, কোনটা? আচ্ছা, এইটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে বাংলাদেশের যে সরকার আছে, এই সরকারকে দণ্ড কমানোর একটা ক্ষমতা পেনাল কোড দিয়েছে। তাহলে বাংলাদেশের সরকার যে কাজ করতে পারে সেটা হচ্ছে সেকশন 54 এবং সেকশন 55 অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারে। সেকশন 54 অনুযায়ী বলা হয়েছে সরকার মৃত্যুদণ্ড অপরাধের সম্মতি ছাড়া যে কোনো দণ্ডের হ্রাস বা রূপান্তর করতে পারে। তাহলে প্রথম ক্ষমতা, যার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির সম্মতি লাগবে না, সম্মতি ব্যতীত সরকার কি করতে পারে? এই দণ্ডকে হ্রাস করতে পারে অথবা দণ্ড রূপান্তর করতে পারে। রূপান্তর মানে অন্য দণ্ড দিতে পারে, এটা সরকারের ক্ষমতা আছে। সেকশন 55 অনুযায়ী সরকারকে আর একটা ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতাটা 55 ধারার ক্ষমতাটাকে সরকার শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের, হ্যাঁ 307-এ
307 বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি যদি অ্যাটেম্প্ট টু মার্ডার করে তাহলে সাজা মৃত্যুদণ্ড। বুঝতে পেরেছেন? একটু দেখবেন। আচ্ছা, তাহলে যে বিষয়টা 55 সেকশন 55 যে মূল বিষয়টা সেটা হচ্ছে যাকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, সেই যাবজ্জীবন কারাদণ্ডের আসামিকে কি করবে বলছে, যাবজ্জীবনের কারাদণ্ডের আসামিকে 20 বছরের নিম্নে যে কোনো দণ্ডে সরকার রূপান্তর করতে পারে। তাহলে যিনি যাবজ্জীবনের কারাদণ্ডের আসামি আছে তাকে সরকার কারাদণ্ডের আসামি একে 20 বছরের নিচে অর্থাৎ 20 বছর পর্যন্ত যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। তাহলে যদি সরকার দয়া করে তাহলে যাবজ্জীবন মানে 30 বছর নাও হতে পারে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন। অর্থাৎ আপনি যদি অর্থদণ্ড না দেন, এই অর্থদণ্ড না দেওয়ার ক্ষেত্রে কারাদণ্ড কিভাবে হবে। তাহলে অর্থদণ্ড না দেওয়ার ক্ষেত্রে কারাদণ্ড কিভাবে হবে সেটা একটু বলি। তাহলে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড নিয়ে সব বিষয় না জানলেও চলবে। হ্যাঁ, 54 55টা একটু দেখবেন কোন অপরাধের ক্ষেত্রে। ঠিক আছে, 54টা না দেখলেও চলবে। আচ্ছা, এখনই এত শর্ট করতে যাইয়েন না, যেগুলো বলি সজীব জীবন সাহেব যেগুলো বলি এগুলো একটু দেখেন। আপাতত আপনাকে শর্ট আমি করে দিব, ভয় নাই। এবং যে শর্ট করবে এখান থেকে আপনার ভালোভাবে পাস করার মতো নম্বর আপনি পেয়ে যাবেন, কিন্তু আপাততই এত শর্ট করতে চাইয়েন না। ঠিক আছে, অনেকগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এবার আমার উপরও যদি শর্ট করেন তাহলে তো সমস্যা। অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড, এই অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড 3টা সেকশন নিয়ে আমরা কথা বলবো, 63, 65, 67। সেকশন 63 এখানে বলেছে অর্থদণ্ড যদি নির্ধারিত না হয় বা অর্থদণ্ডের যদি নির্ধারিত সীমা না থাকে, হ্যাঁ জেল কোড অনুযায়ী 9 মাসে বছর হয়। 63তে বলছে তাহলে 30 বছরে 22 বছরের মতো জেল ভোগ করতে হয়। 63 এখানে বলছে যে অর্থদণ্ড যদি নির্ধারিত যদি না থাকে তাহলে এই অর্থদণ্ডটা কেমন হবে বলছে, এই অর্থদণ্ডটা হবে যৌক্তিক। তাহলে এই অর্থদণ্ডটা হতে হবে যৌক্তিক এবং এই অর্থদণ্ডটা অত্যাধিক হবে না। সেকশন 65, এই সেকশন 65 যে ধারণাটা বা 65 যে প্রয়োগ মনে রাখতে হবে, 65 দ্বারা প্রয়োগ করতে হলে এই ক্ষেত্রে কারাদণ্ড দিতে হবে এবং অর্থদণ্ড দিতে হবে। তাহলে 65 ক্ষেত্রে কারাদণ্ডও দিবে প্লাস অর্থদণ্ড। শুধুমাত্র অর্থদণ্ড শুধুমাত্র কারাদণ্ডের ক্ষেত্রে প্রয়োগ হবে না। তাহলে যে ক্ষেত্রে কারাদণ্ডও দেওয়া হয় এবং অর্থদণ্ডও দেওয়া হয় সেই ক্ষেত্রে যদি এই অর্থদণ্ড অনাদায় থাকে তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেয়া যায়। তাহলে এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেয়া যাবে কতদিন বলছে, 1/4, 4/1 এই 4/1 কিসের বলছে, মূল দণ্ডের। তাহলে মূল দণ্ডের 4/1। তাহলে বুঝতে পারছেন, এটা বলছে সেকশন 65তে বলছে যে 2টা, তাহলে কিন্তু 2টা দণ্ড থাকবে, শুধুমাত্র একটা না, অর্থদণ্ড থাকবে কারাদণ্ড থাকবে। এখন আপনি এই অর্থদণ্ড অনাদায় থেকে গেল, অর্থদণ্ড আদায় করা যাচ্ছে না, আপনার সম্পত্তি নাই, আপনি দিচ্ছেন না, তাহলে আদালত এই মূল দণ্ডের 4/1 কি করতে পারবে, আপনাকে দণ্ড দিতে পারবে। এখন আপনাকে একটা প্রশ্ন করব, আপনারা একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা উত্তর দিবেন। দেখেন, একজন ব্যক্তি, এই ব্যক্তির বিরুদ্ধে 379 ধারার অভিযোগ, কত ধারার অভিযোগ, 379 চুরির অভিযোগ। এই ব্যক্তিকে আদালত 1 বছর কারাদণ্ড দিল, 1 বছরের দণ্ড দিল, প্লাস তাকে আপনার 2000 টাকা জরিমানা করলো। এই 2000 টাকা জরিমানা অনাদায়ে, 2000 টাকা জরিমানা অনাদায়ে তাকে কত দিনের দণ্ড দেওয়া যাবে, কত দিনের দণ্ড দেওয়া যাবে। আচ্ছা, সেকশন 67 থেকে এবছর কোশ্চেন এসেছে। সেকশন 67তে বলেছে যে যদি শুধুমাত্র অর্থদণ্ড হয়, কারাদণ্ড না, শুধু অর্থদণ্ড, তাহলে শুধু অর্থদণ্ড হলে এই অর্থদণ্ড অনাদায়ে কিভাবে হবে, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড। যদি শুধু অর্থদণ্ড থাকে, এই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে একটা টাকার একটা ধাপ আছে। যদি 50 টাকার কম হয় অর্থদণ্ড তাহলে সর্বোচ্চ 2 মাস কারাদণ্ড। যদি 50 টাকার বেশি কিন্তু 100 টাকার কম তাহলে 4 মাস।
অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ 100 টাকার বেশি হলে সর্বোচ্চ 6 মাস। এবং এই যে কারাদণ্ডগুলো হবে, এই কারাদণ্ডগুলো হবে বিনাশ্রম। তাহলে এই কারাদণ্ডগুলো কেমন হবে? এই কারাদণ্ডগুলো হবে বিনাশ্রম। ক্লিয়ার কিনা দেখেন। আচ্ছা, আপনাদেরকে একটা কোশ্চেন করেছি, আপনারা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে 3 মাস বলতেছেন, কেউ বলতেছেন 9 মাস। 67 দ্বারা বুঝতে পেরেছেন কিনা? এখানে কিন্তু শুধু অর্থদণ্ড, কোনো কারাদণ্ড নাই। এই অর্থদণ্ড অনাদায়ে আদালত কি করবে? 50 টাকার কম হলে 2 মাস, এবং এই দণ্ড কিন্তু বিনাশ্রম হবে, সশ্রম না। 50 টাকার বেশি 100 টাকার কম হলে 4 মাস, অন্যান্য ক্ষেত্রে 6 মাস। আচ্ছা, এখন একটা কোশ্চেন করেছিলাম, আপনারা উত্তর দিয়েছেন। যারা 1 বছর 3 মাস বলেছেন অথবা 3 মাস বলেছেন, এদের উত্তরটা রাইট হয় নাই। এটার উত্তর হবে 9 মাস। এই 2000 টাকা অনাদায়ে 9 মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া যায়। কিভাবে 9 মাস? বলছে মূল দণ্ডের 4/1 অংশ দিতে পারবে। মূল দণ্ডের সেম বিধান সিআরপিসির 33 ধারায় আছে। সেম বিধান সিআরপিসির সেকশন 33 তে আছে। 33 দুই জায়গায় মূল দণ্ডের কথা বলা হয়েছে। তাহলে দেখতে হবে ওই ধারায় মূল কত দিনের কারাদণ্ড দেয়া যেত। 379 ধারার মূল কারাদণ্ড হচ্ছে 3 বছর পর্যন্ত দেয়া যেত। আদালত দিচ্ছে 1 বছর, এটা কাউন্টেবল না। তাহলে 3 বছরের 4/1 অংশ। তাহলে এটা প্রদেয় দণ্ড না, প্রদেয় দণ্ড না, যে দণ্ড আদালত প্রদান করেছে। উত্তর হবে মূল দণ্ড, মূল দণ্ডের 4/1 অংশ। অর্থাৎ আদালত চাইলে এই দণ্ডটা মূল দণ্ডের 4/1 অংশ অর্থদণ্ড অনাদায়ে দিতে পারবে। সুতরাং উত্তর হবে 9 মাস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখন আমরা আলাপ করব সলিডারি, আচ্ছা, অর্থদণ্ড আদায়ের যে মেয়াদ, এই মেয়াদটা নিয়ে কথা বলবো। অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে বলছে যে অর্থদণ্ড প্রদানের পরবর্তী, অর্থাৎ এই দণ্ড প্রদানের পরবর্তী 6 বছরের মধ্যে আদায় করতে হবে। তাহলে 1, যেদিন দণ্ড প্রদান করলো সেই দণ্ড প্রদানের পরবর্তী 6 বছরের মধ্যে আদায় করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে 6 বছরের বেশি যদি দণ্ড দেয়, তাহলে বলছে দণ্ড শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় 6 বছরের বেশি কারাদণ্ড দিলে দণ্ড শেষ হবার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায় করা যাবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায়, আর 2-3 মিনিট আর 4-5-7 মিনিট ক্লাস হবে। কোনো ব্যক্তি যদি, নাকি জেনারেল এক্সেপশন দেখবেন, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আমরা জানি যে ওই ব্যক্তির দণ্ড মওকুফ হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে কি অর্থদণ্ড মওকুফ হবে? বলছে না, এই দণ্ডপ্রাপ্ত যদি মৃত্যু হয় তবে অর্থদণ্ড মওকুফ হয় না, অর্থদণ্ড মওকুফ হবে না। কেন অর্থদণ্ড মওকুফ হবে না? প্রশ্ন আসতে পারে, মৃত্যু হলে নিচের কোন দণ্ড মওকুফ হবে না? আসতে পারে অর্থদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সাধারণ কারাদণ্ড, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, কোনটা? অর্থদণ্ড। তাহলে মৃত্যু হলেও অর্থদণ্ড মওকুফ হয় না, কারণ এই ব্যক্তির দায়টা হচ্ছে কির উপর? দায়টা হচ্ছে তার সম্পত্তির উপর। অর্থদণ্ডের দায়টা হচ্ছে ওই ব্যক্তির সম্পত্তির উপর, ওই ব্যক্তির উপর না। আশা করি বুঝেছেন। 70 যদি বুঝেন, একটা প্রশ্ন করব, তা উত্তর দিবেন, বুঝতে পারবো বুঝছেন কিনা। প্রশ্নটা হচ্ছে, ক নামক একজন ব্যক্তিকে আদালত 7 বছরের কারাদণ্ড দেয়, 7 না 10 বছরের কারাদণ্ড দেয়। এই ব্যক্তির কাছ থেকে অর্থদণ্ড আদায় করার জন্য প্রচেষ্টা শুরু হয়
9 বছরের সময়। ঠিক আছে, তাহলে উত্তর করেন যে এইটা কি সঠিক কিনা। একজন ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দিল, এই ব্যক্তির কারাদণ্ড আদায় করার জন্য পদক্ষেপ নেওয়া হলো 9 বছরের সময়, তাহলে এই পদক্ষেপ কি নেওয়া যাবে কিনা। এখানে বলছে 6 বছরের মধ্যে আদায় করতে হবে, তাহলে এখানে নেওয়া যাবে কি না। স্যার ইফ প্রপার্টি না থাকলে দেন হট, প্রপার্টি না থাকলে ভিন্ন বিষয় এটা ভিন্ন বিষয়। একটা সুযোগ আছে যে তিনি যদি উত্তরাধিকার মরার পরেও যদি তিনি কোনো সম্পত্তির মালিক না থাকেন, তাহলে তার যারা উত্তরাধিকার আছেন তারা যদি ওনার কাছ থেকে কোনো সম্পত্তি লাভ করে সেটা থেকে আদায় করা যায়। আবার একজন ব্যক্তির একদম সম্পত্তি থাকে না, ব্যাপারটা তো এমন না। এই আর কি, যদি সম্পত্তি কিছুই না থাকে তাহলে তো আর অর্থদণ্ড আদায় হচ্ছে না, কিন্তু মৃত্যু হলে মওকুফ হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা আলাপ করব যে নির্জন কারাবাস। সেকশন 73 মনে রাখবেন, আদালত যে নির্জন কারাবাস, এই নির্জন কারাবাস দেওয়ার বিধান দিবেন। এই নির্জন কারাবাস শুধুমাত্র রিগোরাস সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। সশ্রম, তাহলে যে ক্ষেত্রে কারাদণ্ডটা বিনাশ্রম সেক্ষেত্রে কিন্তু রিগোরাস ইমপ্রিজনমেন্ট দিতে পারবে না। তাহলে আদালত সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে রিগোরাস ইমপ্রিজনমেন্টের নির্দেশ দিতে পারে। এটার একটা সীমা আছে, বলছে কোনো ব্যক্তিকে যদি 6 মাসের কারাদণ্ড দেওয়া যায়, 6 মাসের কারাদণ্ড হয় সর্বোচ্চ 6 মাস, তাহলে নির্জন কারাবাস দিতে পারবে 1 মাস। কোনো ব্যক্তিকে যদি কারাদণ্ড দেওয়া হয় 6 মাসের অধিক, আচ্ছা 6 মাসের বেশি, 6 মাস প্লাস কিন্তু 1 বছরের কম, তাহলে ওই ব্যক্তিকে নির্জন কারাবাস দিতে পারবে 2 মাস। কোনো ব্যক্তিকে যদি 1 বছরের বেশি সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 1 বছরের বেশি, তাহলে তাকে নির্জন কারাবাস দিতে পারবে 3 মাস। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আদায় করা যাবে। কেন যাবে? কারণ হচ্ছে দ্বিতীয়ত 6 বছরের বেশি দণ্ড দিলে দণ্ড শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় আদায় করা যায়। তাহলে যেহেতু তাকে দণ্ড দিচ্ছে 10 বছর, তাহলে এই দণ্ড শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় আদায় করা যাবে। 6 বছরের মধ্যে আদায় করতে হবে, ব্যাপারটা এমন না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন যাবে স্যার সেকশন 2 অনুযায়ী খাইসের অবস্থা তার সেকশন 2 সেকশন 70 অনুযায়ী যাবে, 70 অনুযায়ী। আচ্ছা, এখন দেখেন সেকশন 74 এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে এই নির্জন কারাবাসের বিধানটা কেমন হবে। বলছে নির্জন কারাবাস একটানা 14 দিনের বেশি হবে না। নির্জন কারাবাস একটানা সর্বোচ্চ 14 দিন হবে। এবং বলছে সমদিন বিরতি থাকবে। বিরতি অর্থাৎ নির্জন কারাবাসের আগে এবং পরে কি থাকবে? সমদিনের বিরতি থাকবে। আচ্ছা, তাহলে বলছে নির্জন কারাবাসের আগে এবং পরে সমদিনে বিরতি থাকবে। সমদিন বিরতি থাকবে আগে পরে। আচ্ছা, এরপর বলছে যদি একজন ব্যক্তিকে 3 মাসের নির্জন কারাবাস দেয়, 3 মাসের নির্জন কারাবাস, তাহলে ওই ব্যক্তিকে মাসে 7 দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যাবে না। মাসে সর্বোচ্চ 7 দিন রাখা যাবে। মাসে 7 দিন রাখা যাবে নির্জন কারাবাসে। ঠিক আছে, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। দেখেন বোঝা গেল কিনা। আপনারা যারা আমাদের সাথে বার কাউন্সিল বুস্টার টার্গেট 60 ডেজের প্যাকেজে যুক্ত হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা লিখিত প্রস্তুতি নিতে চান তাদের জন্য 28 তারিখ আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে। 28 তারিখ 28 সেপ্টেম্বর লিখিত ব্যাচ, এই ব্যাচে যুক্ত হতে পারেন। সমদিন মানে হচ্ছে একই পরিমাণ দিন। আচ্ছা, তাহলে যে বিষয়টা আবারও বলবো সেটা হচ্ছে আমাদের আজকে থেকে এই ক্লাসের মধ্য দিয়ে টার্গেট 60 ডেজের যে প্যাকেজ সেটা শুরু হলো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদেরকে বলবো এটা নোট মডেল টেস্ট আপনি নোট পাবেন, যেটা থেকে গত বছর 92টা কমন ছিল। মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন 20টা প্লাস, রিভিউ ক্লাস পাবেন 10টা। এর বাইরে হচ্ছে স্পেশাল একটা সাজেশন থাকবে লাস্ট ভিউ নামে। টোটাল এই প্যাকেজে আমরা ভর্তি নিচ্ছি। আপনারা যারা একটা কমপ্লিট প্যাকেজে ভর্তি হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা আপনাদের হচ্ছে রিটেন ব্যাচে যুক্ত হতে 28 সেপ্টেম্বর সেম প্যাকেজ নোট টোট সব কিছু সহ
9 বছরের বিষয়টা বুঝতে পারেন নাই, আপনারা শেয়ার দিয়ে ডান লিখে দিবেন ক্লাস কেমন লাগলো। আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ক্লাস কেমন লাগলো সেটা জানাবেন, আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিবেন, যারা ভর্তি হতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন। ক্লাস কেমন লাগলো একটু দ্রুত জানিয়ে ফেলবেন। আচ্ছা, যে বিষয়টা 9 বছরের বিষয়টা বুঝতে পারেন না, 9 বছরের বিষয়টা হচ্ছে যে 70 ধারায় বলা হয়েছে যদি কারাদণ্ড 6 বছরের বেশি কারাদণ্ড হয় তাহলে কারাদণ্ড শেষ হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায় করা যাবে। তাহলে আমরা দেখেছি ওনার কারাদণ্ড হচ্ছে 9 বছর, 6 বছরের বেশি বা 10 বছর, 6 বছরের বেশি, তাহলে ওনার কারাদণ্ড 10 বছর শেষ হওয়ার আগে যে কোনো সময় এই অর্থদণ্ডটা আদায় করা যাবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, একটু দ্রুত জানিয়ে ফেলবেন আপনাদের ক্লাস কেমন লাগলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। শরীফ আল মামুন সর্বদা খুব ভালো স্যার। নাজমিন আহমেদ কুড়িগ্রামের ছেলে নজরুল আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। একটু জানিয়ে ফেলবেন স্যার অসাধারণ ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের বন্ধুদেরকে একটু জানাবেন আমাদের এই প্যাকেজটা সম্পর্কে। 60 ডেজের যে প্যাকেজটা, এখানে একটা কমপ্লিট প্যাকেজ, নোট, মডেল টেস্ট সব কিছু সহ। সাইদুর রহমান ক্লাস ভালো লাগলো, থ্যাংক ইউ। মাসুম আহমেদ ধন্যবাদ স্যার। পুঞ্জ গুচ্ছ আলহামদুলিল্লাহ ভালো। শামীম হোসাইন আকাশ অসাধারণ, থ্যাংক ইউ। নাজমুল হাসান আলহামদুলিল্লাহ ভালো বলেছেন। ওকে, আপনারা যারা শেয়ার দেন না তারা একটু শেয়ার দিবেন। আপনারা যারা আমাদের সাথে প্যাকেজে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, আপনাদের যে সকল বন্ধু আছে যারা একটা সঠিক গাইডলাইন চায়, আপনারা যদি আসলেই মনে করেন যে আমরা আসলে একটা সঠিক গাইডলাইন দিতে পেরেছি বা দিচ্ছি, তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে জানাবেন। যেমনিভাবে এই যে বাপ্পি ভাইয়ের ওয়াইফ তার হাজব্যান্ডকে নিয়ে এসেছে, তেমনিভাবে আপনাদেরও দায়িত্ব থাকবে। আপনাদের যারা পরিচিত জন আছে যারা একটা সঠিক গাইডলাইন চায় বার কাউন্সিল প্রিলি পরীক্ষার জন্য, তাদেরকে একটু নিয়ে আসবেন আমাদের সাথে। তারা 1-2টা ক্লাস ফ্রি করার সুযোগ পাবে। তারপর যদি ভালো লাগে যুক্ত হলো, না লাগলে যুক্ত হলো না। আর এটা একটা কমপ্লিট প্যাকেজ। আবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলি, আবারও বলবো, সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজের বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। আপনাকে 3-4 জায়গায় কোচিং করার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র এইখানে পড়েন এবং যে ইনস্ট্রুমেন্টগুলো দিই আপনার অন্য কোনো গাইড বই পড়তে হবে না। এই বই সেই বই, এই এক সেই এক কিছুই পড়তে হবে না। আপনার শুধুমাত্র আমার ক্লাসটা অনুসরণ করবেন এবং আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দিব সেগুলো আয়ত্তে নিয়ে আসবেন। আপনার পাস করার জন্য যথেষ্ট হবে। স্যার 6 বছর কারাদণ্ড প্রদান করলো কিন্তু 9 বছরের আদায় না, 6 বছর প্রদান করলে 9 বছরের ক্ষেত্রে তার বৈধ থাকবে না। ওটা বলেছি 10 বছর, যেটা উদাহরণটা দিয়েছিলাম সেটা 10 বছর। আচ্ছা, রকিবুল ইসলাম বলেছেন খুব ভালো। ফরুক রাজা আলহামদুলিল্লাহ স্যার, আপনারা অনেকেই চেষ্টা করতেছেন এবং অনেকের বন্ধুদেরকে রেফার করতেছেন, এটা থ্যাংক ইউ, আপনাদের জন্য কৃতজ্ঞতা। রাজীব হোসেন আলহামদুলিল্লাহ স্যার, আমরা যারা লিখিত পরীক্ষা তারা কি করব? আচ্ছা, আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট আশা করি খুব দ্রুত দিয়ে দিবে। আপনারা আপাতত পড়াশোনা চালিয়ে যান। হ্যাঁ, যেগুলো প্রিলি রিটেনে পড়েছেন এগুলো পড়তে থাকেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মাসুম লিখেছেন আলহামদুলিল্লাহ। তাফুর উদ্দিন খান ভালো আলহামদুলিল্লাহ লিখেছেন। আরিফুল ইসলাম, সিরাজুল আমিন অনেক ভালো স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনারা যদি কোনো কমেন্ট থাকে, কোশ্চেন থাকে, ক্লাস কেমন লেগেছে এই রিলেটেড যদি কোনো বিষয় বলার থাকে, আমি কমেন্টগুলো পড়বো। কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের প্যাকেজ সম্পর্কে জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসছে অথবা জুরিস টাকার আমি আইডি অথবা আমার আইডিতে নক দিতে পারেন। প্যাকেজ সম্পর্কে ডিটেইল ইনশাল্লাহ জানাবো। এবং একটা শর্ট টাইমে 60 ডেজের যে প্যাকেজটা, এখানে আমাদের প্ল্যানটাই এই রকমের যে আমাদের পাস করার উপযোগী ইনশাল্লাহ আপনারা যদি কথা শোনেন এবং আমাদের সাথে আমাদের পদাঙ্ক অনুসরণ করেন, ইনশাল্লাহ পাস করার মতো উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বিথি কমেন্ট করেছেন, বিগত ক্লাসের অভিজ্ঞতা থেকে একটু বলতে পারি। স্যারের আনুষ্ঠানিক অনুষ্ঠিত সকল ক্লাসগুলো খুব সুন্দর ভাবে ফলো করলে আর কিছু দরকার নেই। হ্যাঁ, এটাই ইনশাল্লাহ আমরা এটাই বলতেছি যে আমাদের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না। বার কাউন্সিল প্রিলি প্রস্তুতির জন্য অনেক রাত হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি আমাদের ক্লাস টাইম হয়ে গেছে। আপনারা এখনও 100+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, এটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যারা ক্লাসে পার্টিসিপেট করেছেন বা অংশগ্রহণ করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করছেন, ভুল বা রাইট হয়েছে, এটা খুব ভালো লেগেছে। আপনারা অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছেন। আপনাদের পেনাল কোডের ক্লাসটা আশা করি ভালো লেগেছে। আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার দেবেন। আগামীকালকে আমরা পেনাল কোডের 2য় নম্বর ক্লাস নেব অনলি ফর আওয়ার পেইড স্টুডেন্টের জন্য। তো সুতরাং হচ্ছে আপনারা আগামীকালকা থেকে ধারাবাহিক ক্লাস করতে থাকবেন। আর আমাদের সাথে যারা যুক্ত হতে চান, এই কমপ্লিট প্যাকেজের 60 ডেজের যে প্যাকেজটা আছে, নোট, মডেল টেস্ট, এক্সাম এবং আপনার হচ্ছে লাস্ট ভিউ সহ সব কিছু সহ পাস করার উপযোগী যে একটা প্যাকেজ, এই প্যাকেজে যুক্ত হতে চাইলে উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এবং আবার নতুন কোনো সেশনে যুক্ত হবে। রিটেন প্যাকেজ 28 তারিখ ভুলবেন না, নতুন ব্যাচ শুরু হচ্ছে। রিটেনে যারা যুক্ত হচ্ছেন তারাও যোগাযোগ করবেন উপরের নাম্বার অথবা জুরিস টাকার ইনবক্সে।
আর সর্বশেষ যে বিষয়টা বলবো, আপনাদের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করছি। আপনারা পড়াশোনা চালিয়ে যান, যে কোনো সহায়তায় জুরিস্ট একাডেমি আপনাদের পাশে আছেন। আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দেবেন, সবাই পাশ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি।